সুপ্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা আরএফএল গোল টেবিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম আমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতি, দমননীতি না উদারনীতি। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে 7 জন রাজনীতিবিদ উপস্থিত আছেন। চলুন প্রথমেই অতিথিবৃন্দের সঙ্গে পরিচিত হয়ে না যাক। আমার ডান দিকে আছেন মেজর জিল্লুর রহমান, কলম লেখক ও নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত গোল টেবিলে। সমর রেজাউল করিম, আইনজীবী। স্বাগত। অপু উকিল, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ যুব মহিলা লীগ। স্বাগত। একেএম ফজলুল হক, সংসদ সদস্য 145 শেরপুর 3। স্বাগত। আমার বাম পাশ থেকে শামসুজ্জামান দুদু, বিএনপির। স্বাগত। আমি সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। স্বাগত গোল টেবিলে। ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের প্রত্যেকে স্বাগত গোল টিভির অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনি ওই আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। যাচ্ছি মূল আলোচনা, রাজনীতি, দমননীতি না উদারনীতি। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি ক্রান্তিকাল চলছে এবং নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। বিরোধী দল বলছে বাংলাদেশের রাজনীতিতে দমন আছে, তবে সরকারি দল বলছে যে রাষ্ট্র পরিচালনায় কখনো কখনো রাষ্ট্রকে দমনের নীতি গ্রহণ করতে হয়, কিংবা কখনো দুষ্টের দমনকেও করতে হয় রাষ্ট্রের, এটি হচ্ছে নীতি। কিন্তু বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি বর্তমান প্রেক্ষাপটে কোন দিকে? অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও বলেছে যে বাংলাদেশের রাজনীতিতে সংকট আছে, বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো দমন নীতি আছে। কিন্তু তার প্রেক্ষাপটে যে গণতান্ত্রিক যে প্রতিবেশ দরকার তা সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিবিদরা কি করছে, কিংবা সিভিল সোসাইটি কি করছে, নাগরিক সমাজ, সে নিয়েও আলোচনা আছে। আলোচনা করবার জন্য 7 জন আলোচক। প্রথমে আহ্বান করব সাইফুল হককে বলবার জন্য। ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গ আপনি বললেন, আপনার এই প্রশ্ন উত্থাপন করার ভেতর দিয়ে মনে হয় যে খানিকটা উত্তর আপনার প্রশ্ন উত্থাপনের মধ্যে আছে। রাজনীতিতে আমাদের দমন করে রাজনৈতিক সমস্যা আমরা যেখানে সমাধান করতে গেছি, বাংলাদেশে অথবা বিশ্বব্যাপী অভিজ্ঞতা হচ্ছে একটু নেতিবাচক সেক্ষেত্রে। আর আমাদের বাংলাদেশে বিদ্যমান অবস্থার প্রেক্ষিতে আমরা কম বেশি সবাই তো নিশ্চয়ই একমত হব যে সমস্যাটা রাজনৈতিক। এটা 2014-এর 5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তী পর্যায়ে একটা ভোটারবিহীন একটা নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে, যদিও সরকার বলছেন তাদের একটা আইনগত বাধ্যবাধকতা ছিল, একটা সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, একটা সরকারের ধারাবাহিকতার একটা প্রশ্ন ছিল। কিন্তু এই প্রশ্নে পরবর্তীকালে সরকার একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে একটা জনগণের সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার এবং পরিবেশকে নিশ্চিত করে, যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকারকে প্রয়োগ করতে পারবে, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে, এরকম একটা পরিবেশের মধ্যে না যেয়ে সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষকে তাদেরকে দমন করবার জন্য সরকারের যে তৎপরতা, আমি মনে করি যে আজকের রাজনৈতিক সংকটের ক্ষেত্রে সেটা একটা বড় কারণ। অন্যদিকে সরকারের প্রধান প্রতিপক্ষ বিএনপি, তারা একটা যৌক্তিক দাবির নিয়ে তাদের যে আন্দোলন, সে আন্দোলন করতে যেয়ে তাদের যে পেট্রোল বোমার যে সন্ত্রাস, আগুনে পুড়িয়ে মানুষ মারা, এবং সেখানে একটা যৌক্তিক দাবির আন্দোলনটা ভুল কৌশলের জন্য, একটা আত্মঘাতী কৌশলের জন্য, যেটা দেশ এবং জনগণের কাছে বলতে পারেন একটা পুরোপুরি একটা বিরোধী একটা মেসেজ যেটা দিয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ দেখতে চায় কি? মানুষ দেখতে চায় যে আমাদের যে রাজনৈতিক সংকট আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা তাদের প্রজ্ঞার পরিচয় দেবেন, দূরদর্শিতার তারা পরিচয় দেবেন, তারা একটা যুক্তির পথে হাঁটবেন, যুক্তির পথে হেঁটে তারা সরকার, তারা বিরোধী রাজনৈতিক দলসহ জনগণকে আস্থায় নিয়ে, সমাজের নানা অংশের মানুষকে আস্থার মধ্যে নিয়ে রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে সমাধানে তারা উদ্যোগ গ্রহণ করবেন। সে পথে না যে আমরা লক্ষ্য করছি গত 5ই জানুয়ারির পর থেকে পর্যন্ত প্রায় গত 2.5 বছরে যে পথে সরকার হাঁটছেন, তারপর আপনি লক্ষ্য করবেন সেটা সংকট সমাধান করছে না, সংকটকে আরও কিন্তু ঘনীভূত করছে।
আপনি একটু আগে বললেন যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্প্রতি তাদের যে রিপোর্ট এবং তাদের যে প্রতিবেদন, তারা যেটা বলবার চেষ্টা করেছেন, সরকারের অতিরিক্ত দমন নির্যাতনে সংকট সমাধান না হয়ে বরঞ্চ উগ্রপন্থার এক্সট্রিমিজমের তার যে তাদের একটা জমিন তৈরি হওয়া, তারা বরঞ্চ তারা শক্তিশালী হচ্ছে। ফলে বিরোধী রাজনৈতিক দলের জন্য আপনি একটা সুস্থ স্বাভাবিক একটা গণতান্ত্রিক পরিবেশ, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, সভা সমাবেশ করতে পারবে, সে পথে না যেয়ে সরকার যে পথে হাঁটছেন, তাতে জনগণের একটা বড় অংশের আশঙ্কা এবং আমাদেরও আশঙ্কা, তাতে যেটাকে আমরা বলি যে সমাজে এ ধরনের একটা পরিস্থিতির মধ্যে চক্রান্ত ষড়যন্ত্রের শক্তি যেমন শক্তিশালী হয়, যাদেরকে জঙ্গিবাদী বলি, মৌলবাদী বলি, অথবা বাংলাদেশকে কেন্দ্র করে যারা নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে যারা এখানে আছেন, সে ধরনের অন্ধকারের শক্তি তারা কিন্তু জমিনটা পায়, তাদের জন্য অ্যাক্সেসটা সেটা আরও বাড়ে। ফলে আমরা দেখতে চাইব যে সরকার এখান থেকে তারা শিক্ষা নেবেন, শিক্ষা নিয়ে তারা যে গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন, তাদের রাজনৈতিক প্রতিপক্ষের জন্য, বিরোধী দলের জন্য তারা একই ধরনের গণতান্ত্রিক অধিকার তারা নিশ্চিত করবেন। গণতান্ত্রিক অধিকারকে তারা নিশ্চিত করে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। সরকার দেরিতে হলেও সেটা উপলব্ধি করবেন এবং সে ব্যাপারে সরকার একটা কার্যকর তারা উদ্যোগ তারা নেবেন। ধন্যবাদ। এটাই জনগণ দেখতে চায়। রেজাউল করিম। রাজনীতির প্রাগৈতিহাসিক ইতিহাসকে দীর্ঘ ব্যাখ্যা না করে যদি আসা যায়, একসময় কিন্তু যারা শাসন করবে তারাই নীতি নির্ধারণ করত, সেটাকে ক্রমান্বয়ে বিবর্তনের মধ্য থেকে বলা হতো রাজার নীতি, সেভাবে রাজনীতি। কিন্তু আধুনিক সভ্যতার বিকশিত হওয়ার পরে বিষয়টা এভাবেই রূপায়িত হলো, নীতির রাজা যেটা অর্থাৎ শ্রেষ্ঠতম নীতি, সেই নীতি যারা ধারণ করবে, লালন করবে, চর্চা করবে, তাদেরকে বলা হবে রাজনীতিবিদ, এবং তার যে নীতিটা সেটা হবে রাজনীতি। কিন্তু বাস্তবতা হচ্ছে সেই সৃজনশীল গুণগত রাজনীতির জায়গাটা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায় নেই, এটা হচ্ছে রিয়েলিটি। এখন রাজনীতি দমন নীতি না উদারনীতি, আমি যদি সরাসরি আপনার আলোচ্য সূচিতে আসি, সেক্ষেত্রে আমার মনে হয় রাজনীতি কখনো দমন নীতি হতে পারে না। রাজনীতি হচ্ছে অপরের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে আত্ম উৎসর্গের যে ব্রত, সেই ব্রত নিয়ে কাজ করাটাই হচ্ছে রাজনীতি। তাহলে সেটা দিয়ে আরেকজনকে দমন করার প্রশ্ন ওঠে না। তবে দমনটা আপেক্ষিক আলোচনা এই জায়গায় আসতে পারে যদি দেখা যায় বৃহত্তর জনগোষ্ঠীকে ধ্বংস করার জন্য, বা একটা সভ্যতা ধ্বংস করার জন্য, বা একটা অগ্রযাত্রাকে ধ্বংস করার জন্য যদি কোনো অপশক্তি, আমি যদি ওই প্রাগৈতিহাসিক যুগের না খুব মাইথোলজির জায়গায় বলি যে একটা অসুর শক্তি, দানবীয় শক্তির উত্থান হয়, তাহলে রাজনীতি যারা করেন তাদের দায়িত্ব সেই বিষয়টাকে দমন করা। রাজনীতিতে সবকিছুই রাজনীতি, আপনি যেটা বলেন নির্বর্তনমূলক, সেটাও রাজনীতি। বিষয়টা হচ্ছে যে রাজনীতি উদার হবে না, রাজনীতি আপনার উদারনীতি হবে না দমন নীতি হবে। রাজনীতি হতে হবে সবসময় উদারনীতি, অন্যের প্রতি মমত্ববোধ থাকতে হবে, সহানুভূতি থাকতে হবে, এবং সামগ্রিকভাবে মানুষের কল্যাণে উদার হতে হবে। সেই উদারতার জায়গার সুযোগ নিয়ে ধ্বংসের প্রক্রিয়ায় যদি কেউ আসে, তাহলে তার সঙ্গেও যেভাবে আচরণ করলে তার এই ধ্বংসাশী কর্মকাণ্ডকে বন্ধ করা যায়, সে চিন্তা চেতনাও রাজনীতিতে থাকতে হবে। বাংলাদেশের বাস্তবতায় আপনি বিষয়টিকে কিভাবে? বাংলাদেশের বাস্তবতায় রাজনীতিকে আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে রাজনীতির গুণগত উন্নয়ন হয়নি। রাজনীতি অসাংবিধানিক পন্থায় যখন যাদের রাজনীতি করার কথা না তারা যখন দখল করেছে, রাজনীতি না দেশকে যখন তারা জবরদখল করেছে, তখনই তারা যারা রাজনীতি করার লোক তাদের বাদ দিয়ে কখনো অনাকাঙ্ক্ষিত অর্থনৈতিক সমৃদ্ধ ব্যক্তিদের, যারা চাকরি করতেন, যারা রাজনীতি করার কথা না, চাকরির ভিতর থেকে এসে রাজনীতির মাঠ দখল করছেন, এভাবে অরাজনৈতিক ব্যক্তিরা রাজনীতির স্টিয়ারিংকে যখন ধারণ করেছেন, তখন কিন্তু সৃজনশীল রাজনীতির জায়গাটাকে তাকে রুদ্ধ করেছে। এর ফলে হঠাৎ করে বড় হওয়া, হঠাৎ করে নেতা হওয়া, হঠাৎ করে ক্ষমতায় যাওয়ার চিন্তা চেতনার আলোকে একটা ধ্বংসাশী কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি। সেই বিষয়গুলি কখনো কখনো কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় নিরসন করতে না পারায় শক্তি প্রয়োগ হয়েছে। তো কোনো কোনো ক্ষেত্রে শক্তিটা অতিরিক্ত প্রয়োগ হয়ে যতটুকু প্রয়োজন ছিল সেটা হয়নি। আবার যারা ওই যেটা সাইফুল ভাই বললেন যে একটা যৌক্তিক আন্দোলন বা একটা সুন্দর আন্দোলনের নামে আন্দোলন করতে গিয়ে
এমন কর্মকাণ্ড করা হয়েছে যে সেটা মনে হচ্ছিল যে সভ্যতা, শিষ্টাচার, মানবতা অথবা মানুষের কল্যাণে নাকি ভয়াবহভাবে নিজেদের ইচ্ছা আগ্রহকে কার্যকর করার জন্য দমন নীতি, সেই দমনের জায়গাটা আমরা দেখেছি। আপনার কাছে আসবো রুমিন ফারহানা। আজকের বিষয়টা খুব সময় উপযোগী, উদারনীতি না দমন নীতি। আমরা এমন একটা দেশে বাস করছি যে দেশের জন্ম হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং মহান মুক্তিযুদ্ধ এবং তার চেতনার যে প্রতিফলন সংবিধান, সেই সংবিধানের মূল মন্ত্রটাই কিন্তু উদারনীতি অর্থাৎ গণতন্ত্র। তো 2014 সালের 5ই জানুয়ারির যে নির্বাচন দেখলাম, তারপরে আস্তে আস্তে নির্বাচনের ধারার যে পরিবর্তন আমরা দেখলাম এবং পুরো কাঠামোটিকে পরিবর্তন করে গণতন্ত্রের একটি ভিন্ন সংজ্ঞার মধ্যে দিয়ে যে নতুন একটা রাজনৈতিক অবস্থা আমরা দেখলাম, তাতে আসলে গণতন্ত্রের যে মূল চেতনা বা মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেটা আমার মনে হয় যে হারিয়ে গেছে। এখন এক দল এক শাসন এবং যে স্বৈর শাসনের মতন এক ধরনের যে দমন, পীড়ন, নিপীড়ন, নির্যাতন, যে কোনো ভিন্ন মত, আমি বলছি না যে শুধু এটা রাজনৈতিক ভিন্ন মত হতে হবে, শুধু তাই নয়, আমাদের অসহিষ্ণুতা এমন জায়গায় চলে গেছে যে দেখা যাচ্ছে যে আমার মতের সাথে আরেকজনের হয়তো ধর্মীয় মত মিলছে না, বা তার সে যেভাবে চিন্তা করে তার সেই চিন্তা ভাবনা, তার সেই বিশ্বাস, তার সেই বোধের সঙ্গে আমার চিন্তা ভাবনা, বিশ্বাস বা বোধ মিলছে না। আমি 2 মিনিট দ্বিধা করছি না, আমি তার প্রতি এক ধরনের নৃশংস আচরণের দিকে এগিয়ে যাচ্ছি। রাজনীতিতে উদারতাটা কি বুঝেন আপনি? রাজনীতিতে উদারতা বলতে যেটা আমি বুঝি সেটা হচ্ছে আমার মত, আমি যেটা বিশ্বাস করি সেটা যেভাবে আমি পালন করব, তেমনি আরো 10টা ভিন্ন ভিন্ন মত আমার এই রাজনীতিতে থাকবে, সেটাকে আমি একই সহনশীলতার সঙ্গে গ্রহণ করব। আমি আপনার মতের সঙ্গে একমত নাই হতে পারি, কিন্তু আপনি যেন আপনার মতটি নির্বিবাদে, নির্বিঘ্নে, নিরাপদে প্রকাশ করতে পারেন, সেজন্য আমি আমার নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। সেটাকে আমি মনে করি রাজনীতিতে উদারনীতি। এবং একটা গণতান্ত্রিক পরিবেশে ভিন্ন ভিন্ন দল থাকবেই, ভিন্ন ভিন্ন মত থাকবেই, এবং এই ভিন্ন ভিন্ন মত এবং দল যখন থাকবে এবং তারা যার যার পথে যার যার মতে রাজনীতি করে যেতে পারবে, সংবিধান অনুযায়ী যে অধিকারগুলো তাদের দেওয়া আছে সেই অধিকারগুলো তারা এনজয় করতে পারবে, তখনই আমি বলবো যে সেই সমাজে একটি উদার রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। দেখুন, আমি আপনাকে খুব বেশি পরিসংখ্যান দেব না। বিএনপির এই কয় বছরে বিএনপি 21,680টি মামলা হয়ে গেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে, এবং এর আসামি হয়েছে 4 লাখের উপরে। আপনি যদি এক একটা কারাগারে যান, আপনি দেখবেন অজ্ঞাতনামা আসামি হিসেবে ওদেরকে ধরে নিয়ে আসা হয়েছে কোনো না কোনো মামলায়, এবং দিনের পর দিন তারা কোর্টের বারান্দায় যায় কিন্তু তাদের জামিন হয় না। দুদু ভাই এটা আরো ভালো বলতে পারবেন। এবং বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে বিএনপির একেবারে তৃণমূলের নেতাকর্মী এক একজনের বিরুদ্ধে দেখা যাচ্ছে সর্বোচ্চ 160টি পর্যন্ত 160টি পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে। তো এই জিনিসগুলো আসলে প্রকাশ করে যে কতটুকু অসহিষ্ণু হতে পারে একটি সরকার। মানে ভিন্ন পথ, ভিন্ন মত যারাই বিশ্বাস করছে তাদেরকে হয় ক্রস ফায়ারে দেওয়া হচ্ছে, না হয় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, না হয় তাদের এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যে তারা তাদের মত, যেটা তারা বিশ্বাস করে, যে মত তারা ধারণ করে, যে আদর্শ তারা লালন করে, সেটাকে তারা প্রকাশ করতে দ্বিধা করছে। এবং আপনাদের এই যে হালে যেই নতুন নির্বাচনের ট্রেন্ড, আমি যেটা শুরুতেই বলছিলাম 2014 পরে চালু হয়েছে, সেখানে কয়েকটা আপনি দেখবেন যে কয়েকটি বৈশিষ্ট্য আছে এই নির্বাচনগুলোর। এই নির্বাচনগুলো যদি আপনি দেখেন, আপনি দেখবেন এগুলো হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বেশিরভাগ আসলে আপনি দেখবেন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এটা জাতীয় নির্বাচন থেকে শুরু করে, পৌর নির্বাচন থেকে শুরু করে, সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু করে, একেবারে হালে যে ইউপি নির্বাচন হচ্ছে, প্রত্যেকটাতে দেখুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের একটি ট্রেন্ড চালু হয়েছে। আসছে ভোটারবিহীন ভোট ব্যবস্থা, কেন্দ্র আছে, দেখা যাচ্ছে ভোটার নেই। রাজনৈতিক দলগুলো তো বাইরে নয়, আর যেটা আমরা না, রাজনৈতিক দল বাইরে না, কিন্তু সেটা কারণ আমি ব্যাখ্যা করব। এই যে নির্বাচনগুলো দেখবেন সেখানে জড়িয়ে আছে সহিংসতা, সেখানে দেখবেন দল, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকেই মরিয়া হয়ে আছে একটি দলের একটি মার্কার প্রার্থীকে বিজয়ী করে আনবার জন্য, এবং যে কোনো মূল্যে বিজয়, এটা হয়ে গেছে এখন রাজনীতির মূল মন্ত্র। আমি আপনার কাছে আসবো। একটা টেলিফোন আছে, টেলিফোনটি নিয়ে দর্শক আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে বলুন প্রশ্নটি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে পরিচয় দিয়ে প্রশ্নটি করুন দর্শক। জি, আমি কিশোরগঞ্জ জেলা থেকে বলছিলাম, সোশ্যাল ওয়ার্কার প্রদীপ বর্মন। জি, বলুন প্রশ্নটি। আমার কোশ্চেনটা হচ্ছে অ্যাডভোকেট সমর জাকারিয়া সাহেবের কাছে। হ্যাঁ, আজকে যে ধরনের রাজনীতি আমাদের দেখতে পাচ্ছি, 71-এ মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারের বিরুদ্ধে যারা আমরা আন্দোলন করেছিলাম, আমাদের একটা কনসেপ্ট ছিল সুন্দর একটি সুশীল রাজনীতিবিদ, একে অপরকে আমরা মেনে নিব সবকিছুতেই, কিন্তু যারা সন্ত্রাস করবে তাদেরকে আমরা ছাড় দেব না। কথা ঠিক আছে,
কিন্তু এর থেকে উত্তরণের পথ কি? আমরা ইতিমধ্যে দেখেছি ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী পানামা পেপারস কেলেঙ্কারিতে ওনার যে অ্যাকাউন্ট থেকে ওনার এটা দিয়েছেন জাতির উদ্দেশ্যে যে আমার এই অ্যাকাউন্ট ইনকাম হয়েছে। আমাদের দেশে কি এটা সম্ভব? রাজনীতিবিদদের ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই আমরা অনুসন্ধান করব যে কিভাবে উত্তরণ করা যায়। অধ্যাপক অপু উকিল। আচ্ছা, আমি প্রথমে বলবো যে আপনাদের আজকে যে বিষয়টা রাজনীতি দমন নীতি না উদারনীতি, এবং এই প্রসঙ্গে আমরা বিভিন্ন যে প্রসঙ্গগুলো এসছে সেখানে 2014 নির্বাচনকে কেন্দ্র করে দমন নীতি এবং জেলখানায় কারারুদ্ধ বা বিএনপির নেতাকর্মীদের নামে মামলার প্রসঙ্গটা এসছে। তা আমি এই প্রসঙ্গে একটু ধারাবাহিকভাবে বর্ণনা করতে চাই যে আমরা দেখেছি যে 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি যখন নীল মানে নকশার মধ্য দিয়ে নির্বাচন করে, এবং সেই নীল নকশার নির্বাচন এই জন্য বলবো যে এটা ডকুমেন্ট আছে যে ভারতের সহযোগিতায়, পাকিস্তানের আইএসের সহযোগিতায় ক্ষমতা দখল করেছিল। ক্ষমতায় গিয়ে 2001 থেকে 2005 পর্যন্ত যেভাবে বিরোধী দলের উপর, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন এবং নিষ্পেষণ করেছিল, ধর্মীয় সংখ্যালঘুদেরকে দেশ ছাড়া করেছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া করেছিল, এবং ক্রস ফায়ার, গুম শব্দগুলো বিএনপির আবিষ্কৃত, বিএনপির সৃষ্টি। জিয়াউর রহমান গুমের সংস্কৃতি করেছিল, বেগম খালেদা জিয়া ক্রস ফায়ারের সংস্কৃতি বাংলাদেশে আবির্ভাব করেছিল, সৃষ্টি করেছিল। সেই সংস্কৃতির ধারক বাহক যারা, তারা সেই 2001 থেকে 2005 পর্যন্ত বাংলাদেশে দুর্নীতি, গুম, খুন, আওয়ামী লীগ নিধন এবং সর্বোপরি 2004-এর 21শে অগাস্ট আওয়ামী লীগকে প্রধান জননেত্রী শেখ হাসিনা সহ সমূলে ধ্বংস করবার জন্য হাওয়া ভবন থেকে পরিকল্পনা করে যে গ্রেনেড চার্জ করা হলো, সেই দলটি তাদের একগুয়ামির জন্য সংবিধানকে লঙ্ঘন করে তারা সেই 2005-এর আজিজ মার্কা নির্বাচন করে 22শে জানুয়ারি জোরপূর্বক আওয়ামী লীগকে বাদ দিয়ে, অন্যান্য দলগুলোকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করবার জেদ ধরে 111 সৃষ্টি করলো। এর পূর্বে তারা বিভিন্নভাবে 9 জন সামরিক শাসককে ডিঙ্গিয়ে, সামরিক অফিসারকে ডিঙ্গিয়ে তাদের পছন্দ মতো মঈনুদ্দিনকে সেনাপ্রধান বানিয়ে আরো বিভিন্ন ধরনের কৃত্রিকলাপ করে কিভাবে আবার নির্বাচনে ক্ষমতায় যাওয়া যায় সেই রকম কাহিনী করে তারা 22শে জানুয়ারি নির্বাচনে জনরোষে যখন পারল না, তখন 111 গভর্নমেন্ট আসলো। তাদের সেই ইয়াজউদ্দিন 58 ঘ ধারা লঙ্ঘন করে তাকে রাষ্ট্রপতি বানালো। এরপরে এত কিছুর পরেও তারা শিক্ষা না নিয়ে যখন আওয়ামী লীগ 2009-এ মানুষের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলো, তখন বিএনপি কি করলো? আপনার এখানে আপনি এই উদারনীতি এবং দমন নীতি শব্দটা পারস্পরিকভাবে এনেছেন এবং 2014 প্রসঙ্গটা এসেছে। আমি এই 2014 প্রসঙ্গটাকে এখানে উত্থাপন করতে চাই এই কারণে যে আমি টকশোতে বিভিন্ন জায়গায় শুনি যে 2014 এবং বিএনপি নেতা কর্মীদের মামলা এবং জেলখানায়। যারা অনাগত, নতুন কিংবা অতীতের ইতিহাস জানে না, তারা 14 সংবিধান এবং জেলখানা মামলা নিয়ে পড়ে আছে। তাদের বুঝতে হবে 2009-এ আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় আসলো, তখন সংসদে গিয়ে বেগম খালেদা জিয়ার প্রথম বক্তব্য ছিল আওয়ামী লীগের পথে পথে কাটা বিছিয়ে দেওয়া হবে। বলেছিলেন যে আওয়ামী লীগকে, এই সরকারকে লুলা ন্যাংরা বানিয়ে দেওয়া হবে, এবং বিডিআর বিদ্রোহ করে বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল। বেগম খালেদা জিয়া 3 দিন কোথায় লুকিয়েছিলেন কেউ জানে না। কোনো সমবেদনা একজন বিরোধী দলের নেত্রী হয়ে সেদিন আমরা দেখি নাই। সংসদ বর্জন করেছিলেন এবং সংসদ বর্জন করে গণতন্ত্রের কথা বলে, সংবিধানের কথা বলে, সংসদে যান নাই, কোন রকম সহযোগিতা তো করেনি নাই, বরং তারা কি করেছেন, তারা যুদ্ধাপরাধীদেরকে বিচারের রায়কে কেন্দ্র করে, আপনি আমাকে পরে সময় দিবেন, এটা আমার ক্লিয়ার করতে হবে, 2014 না, তারপরে তারা কি করে বিদেশের লবিস্ট নিয়োগ করে কিভাবে সরকারকে ক্ষমতাচ্যুত করা যায়। এবং কি করেছিল তখন তারা জিএসপি ব্যবসা, বাংলাদেশের যখন বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছিল, জিএসপি সুবিধা, নিউ ইয়র্ক টাইমসে চিঠি লিখে, জামাতের পত্রিকায়, মৌলবাদীদের পত্রিকায় চিঠি লিখে বেগম খালেদা জিয়া
সেখানে আমাদের জিএসপি সুবিধা বন্ধ করে আমি দিয়েছিলেন। আপনার কাছে এই আবার- কাজগুলো আমাকে শেষ করতে 2 মিনিট সময় দেন। আমি আবার আপনার কাছে আচ্ছা, আমি আসবো, 1 মিনিটে অপু। শেষ করছি। সেই কাজগুলো করে বাংলাদেশের উন্নয়নকে বন্ধ করে তারপরে আমি আসি 2000 একটা টেলিফোন আছে, একটা আমি টেলিফোন আসি আছে। 2014 একটা টেলিফোন নিয়ে আপনার কাছে আমি আবার আসবো। দর্শক, আপনার পরিচিতদের সংক্ষেপে প্রশ্নটি বলুন। হ্যালো দর্শক, প্রশ্নটি করুন পরিচয় দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসাদ বলছিলাম সাভার থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো বকুলের কাছে, আওয়ামী লীগ কি দুর্নীতি বিশ্বাস করে না উদারনীতিতে বিশ্বাস করে? আর ধন্যবাদ। যদি দুর্নীতিতে বিশ্বাস না করে তাহলে প্রধানমন্ত্রী এখনো কি করে মন্ত্রিত্ব রয়েছে 13 বছরের জেল পরেও? আমি এই ধন্যবাদ, প্রশ্নের আপনাদের উত্তরটাই দিচ্ছিলাম, আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি। আমার কথা হচ্ছে যে এই যে 2009 থেকে 2013 পর্যন্ত দুদুভাই এখানে আছেন, বিএনপির একজন নেতা কর্মীর নামেও একটি মামলা, রাজনৈতিক মামলা হয়নি, দমন নীতির কোনো মামলা হয়নি, উদারভাবে তারা চলাচল করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, আমরা যখন বিরোধী দলে ছিলাম আমাদের 21,000 নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, পার্লামেন্ট মেম্বারদেরকে হত্যা করা হয়েছে, আমাদের কিবরিয়া ভাইকে হত্যা করা হয়েছে, গ্রেনেড চার্জ করে ব্রিটিশ হাই কমিশনারকে শাহজালালে মাজারে তাকে করা হয়েছে। আপনি তার বিচার করেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন তোমরা ধৈর্য ধরো, তোমরা তাদেরকে ক্ষমা করো। আপনার কাছে আর না, উদার নীতির কারণেই তিনি সেটি করেছেন। সর্বশেষ আমি আপনার কাছে আমি আবার আসবো, সুযোগ দেবো আপনাকে। আমি 2014-তে যেটি করা হয়েছিল আমি আপনাকে আবার সুযোগ দেবো অপুকিল। সেটির জন্য দমন নীতি, এই দমন নীতির জন্য বিএনপি দায়ী। এই বাংলাদেশের জনগণের উপর দমন নীতি চালিয়েছে বিএনপি, যে কারণে রাজনীতির পরিবেশ নষ্ট হয়েছে। বলবো নাকি? হ্যাঁ আপনি বলুন, আপনার পালা এবার। জি, আপনাকে ধন্যবাদ। আপনাদের এই অনুষ্ঠানে এসে আমার শিক্ষা বেশ সমৃদ্ধ হয়, নতুন নতুন তথ্য আমরা জানতে পারি। তো এই জন্য আপনাকে আবার ধন্যবাদ। যেখানে আপনাকে ধন্যবাদ যে নতুন কিছু তথ্য পাচ্ছেন। এখানে অনেক কথা আসছে, তার ভিতরে আমার কাছে যেটা মনে হয়, রাজনীতি হচ্ছে সৃজনশীলতার সর্বোচ্চ ধাপ। যে রাজনীতির মধ্যে থাকে সত্যিকারের মানুষ হতে পারে, সত্যিকারের সাংস্কৃতিক কর্মী হতে পারে, সত্যিকারের একজন সাংবাদিক হতে পারে, বিবেচক হতে পারে, শিক্ষিত মানুষ হতে পারে। কিন্তু রাজনীতির নামে যদি অপরাজনীতির মধ্যে থাকে, সে আসলে গুন্ডা হয়। সে সোনালী ব্যাংক লুট করে ফেলে, সে জনতা ব্যাংক লুট করে ফেলে, সে বেসরকারি ব্যাংক লুট করে ফেলে, সে সেন্ট্রাল ব্যাংক লুট করে ফেলে। এবং মজার ব্যাপার হচ্ছে, সেই লুটেরাদের দেখলে আমাদের প্রধানমন্ত্রী বা চোখের পানি ফেলেন। এরকম একটা দেশে আমরা উদারনীতি, দমন নীতির আলোচনা করছি। একটু আগে সাইফুল ভাই বোধহয় বললেন যে বিএনপির গত টার্মের এই কি বলে আগুনের মানুষ পোড়ানোর এই জিনিসটা খুব রাজনীতির জন্য খারাপ হয়েছে, বিএনপির জন্য। সাইফুল ভাই এটা দেখছেন যে বিএনপির লোকরা মানুষ পোড়াচ্ছে। তো সাইফুল ভাই সরকারের প্রধানমন্ত্রীর কথার সঙ্গে সাইফুল ভাইয়ের কথার একটা মিল আছে। তো আমি জানি যে ইনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করেন। আমি এই ক্ষেত্রে ছোট্ট একটা উদাহরণ দিব। গণতন্ত্রের জন্য এক সাগর, একেবারে পৃথিবীর মধ্যে বাঙালিরা এক সাগর রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, শুধুমাত্র গণতন্ত্রের জন্য, বেঁচে থাকার জন্য, সম্মানের জন্য। এক সাগর, একটা দুটো মানুষ না, মরার ব্যাপার না। 2 লক্ষ মা বোন বিয়াব্র হয়েছে শুধুমাত্র গণতন্ত্র। শালা বলতেই হয় এখন যে 44 বছর পরে এসে দেখছি গণতন্ত্র তো দূরে থাক, ভোটই দিতে পারি না, কোন রকম সুযোগ নাই। পুলিশ, বিজেপি, তারপরে র্যাব, কি অদ্ভুত ব্যাপার। একেবারে যারা ভোট দেয় নাই তাদের পাহারা দিয়ে তারা সরকার পরিচালনা করছে। 71 সালে কি ঘটছিল আমাদের দেশে? এই জন্য কি 71 সাল, এই জন্য কি মুক্তিযুদ্ধ? এখানে আমাদের ব্যারিস্টার রুবেন একটা কথা বলল, এবং এটা খুব মানে জরুরি প্রসঙ্গ, অসহিষ্ণুতা।
যেখানে গণতন্ত্র থাকে সেখানে অসহিষ্ণুতা থাকে না, যেখানে গণতন্ত্র থাকে লুটেরা থাকে না, যেখানে গণতন্ত্র থাকে সেখানে সভ্যতা থাকে, মানবতা থাকে। ওই রকম 1 বছরে গেল, আগামীকাল সূর্য উদয়ের মধ্য দিয়ে আমাদের নতুন একটা বছর শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা সবাই টেলিভিশনে দেখলাম, এই যে কালকে আপনার 5টার পরে হবে না, কার জন্য হবে না? এই সরকারের ব্যর্থতার জন্য। ওই যে একটা কথা আছে না, চোরের মার বড় গলা। কোনো জায়গায় সফল না, না অর্থনীতিতে, না সমাজনীতিতে, না একটা মিনিমাম ভোট। আপনি চিন্তা করতে পারেন, মাগুরার কথা বলা হয়, একেবারে জামাতের এই যে মুজাহিদিন কার ফাঁসি হলো, সেক্রেটারি জেনারেল মুজাহিদ আর আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী 94, 95, একেবারে দুই পাশে আমাদের নেত্রী তাদেরকে নিয়ে গণ আন্দোলন করলেন। কিসের জন্য করলেন? গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের প্রয়োগের জন্য। বেগম জিয়ার আন্ডারে নির্বাচন করা যায় না, মাগুরায় বড় খারাপ কাজ হয়ে গেছে। এখন তো ঘরে ঘরে মাগুরা, এবং এটা আমরা না, শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে যে কি করে ইলেকশন ছাড়া, ইলেকশনের নামে 154টা কিসের কোর্ট, কিসের সংবিধান, কিসের আইন, কিসের মুক্তিযোদ্ধা, এখন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সেই জন্য বলছিলাম চোরের মার বড় গলা। এইরকম একটি সরকার পৃথিবীতে যদি দ্বিতীয়টা কেউ কোনো সময় নজির হিসাবে দেখাতে পারে, তাহলে আমি যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম এটা থেকে আমি নিজেকে প্রত্যাহার করি। আমি শোনেন আরেকটা কথা বলে শেষ করে দিই আপনার কাছে। বড় বিপজ্জনক অবস্থার দিকে আমরা এগোচ্ছি, যাচ্ছি। আপনি যে মূল কনসেপ্ট থেকে একেবারে 40 বছরে এসে নতুন যদি কোনো কিছু আপনি দেখান, যে কারণে ইউনিয়ন কাউন্সিল, উপজেলা, মেয়র এবং পৌর, সিটি কর্পোরেশন আর জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে গেছে, সেখানে উদার আর কি বলে দমন, এসব এগুলো সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। নতুন বাংলাদেশের সৃষ্টির জন্য এগোতে হবে আমাদেরকে, আবার গণতন্ত্র, আমি আবার লড়াই। আবার আপনার কাছে আসবো মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান। হ্যাঁ, আপনি যেটা বলেছেন গণতন্ত্র উদারনীতি না দমন নীতি, রাজনীতি, তো প্রথমে আমি বলবো যে গণতন্ত্র এবং রাজনীতি এটা ইনসেপারেবল আইডেন্টিটি, এটা আলাদা করা খুব মুশকিল। যেমন গণতন্ত্রের অ্যাবসলিউট কোনো ডেফিনেশন অ্যাজ অফ টুডে নাই, বাট সমস্ত ডেফিনেশনগুলা, সংজ্ঞাগুলা এক জায়গায় করলে একটা কার্ডিনাল পয়েন্ট বা আমরা একটা গোল্ডেন থিম পাই, সেটা হলো দি রুল অফ মেজরিটি টু প্রোটেক্ট দি রাইট অফ মাইনরিটি। এটা সেই সক্রেটিস বলেন, প্লেটো বলেন, তারপর ম্যাকিয়াভেলি বলেন, সাম্প্রতিককালে হোপস অনেক লিখছেন। এই জায়গাটা এখন আপনি দমন করবেন নাকি উদার থাকবেন? আমাদের দেশের প্রেক্ষাপট যদি বলেন, যেটা আমার বন্ধুবর অ্যাডভোকেট রিজাউল সাহেব এটা আলোকপাত করেছেন, যে গণতন্ত্র সেই কাঙ্ক্ষিত জায়গায় এখনো পৌঁছাতে পারে নাই। কি আমাদের করা উচিত ছিল, কি করা উচিত ছিল না, আজকে এখানে অ্যাডভোকেট ব্যারিস্টার রুমিন যেটা বললেন যে 14 সালের যে নির্বাচনটা, সেটাকে আবার কাউন্টার করলেন অ্যাডভোকেট অপু উকিল। এটা কাউন্টার বা কাউন্টার করার কোনো বিষয় না। যদি 96 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা ভোট চুরি করে থাকে, রিগিং করে থাকে, সেটা যে আওয়ামী লীগ আজকে উদাহরণস্বরূপ সামনে এনে যে আমারটা লিগালাইজ করবো ফতোয়া দিয়ে, এটা কিন্তু গ্রহণীয় নয়। যে দল স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছিল, যে দলের হাত ধরে স্বাধীনতার সেই যুদ্ধ শুরু হয়েছিল এবং স্বাধীনতা অর্জন করা হয়েছে, 3টা মূল থিমকে সামনে রেখে, সেটা হলো যে গণতন্ত্র, ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা, ন্যায় বিচার ইত্যাদি আমাদের থিম ছিল। তো আওয়ামী লীগের মতো একটা দল যখন ক্ষমতায় থাকে, তখন স্বাভাবিকভাবে সবার আশাকাঙ্ক্ষা থাকে যে গণতান্ত্রিক চর্চার ভিতরে আসবে। আপনি স্বাধীনতার চেতনার সওদা করবেন, স্বাধীনতার চেতনা ট্রেডিং করবেন, আমি কোনো খারাপ সেন্সে বলছি না, কিন্তু সেই চেতনা আপনি কিন্তু প্র্যাকটিস করবেন না। বেশি দূরে যাওয়ার দরকার নেই, বঙ্গবন্ধুর আত্মজীবনীটা পড়ুন।
উনি কত সিম্পল একটা লাইফ লিড করতেন। বর্তমান নেতা নেত্রীরা ওই দিকে ওনারা যাবেন না। আজকে দেখুন, ছাত্র নেতা বলেন, যুব বলেন, আর মূল দলে বলেন, সবার একটা টার্গেট, আমি কি অ্যাচিভ করতে পারছি কি পারছি না। আমি একটা উদাহরণ দিই। 2001 সালে যখন এই জোট সরকার ক্ষমতায় এলো, আমার এলাকায় রামপালে, আমি তার নাম বলতে চাচ্ছি না, এক মহিলা আমার আওয়ামী লীগ করতেন, তার চুলটুল ছেটে দিয়েছিল, অত্যন্ত খারাপ একটা নিদর্শন দিয়েছিল, সারা দেশে তোলপাড় হয়েছিল। 4 দলীয় ঐক্য যেটা কথা বলছেন আপনি, রাইট, তারা যখন ক্ষমতায় ছিল তাদের ছেলেপেলেরা করেছিল এইটা। এই ইদানিং কালে যে যারা করেছিল তাদেরকে যাতে ঠিক মতো ট্রায়াল করা যায় তার জন্য তাদের ডেকেছিল আমার এক উপজেলা চেয়ারম্যান। ছেলে এসে উত্তর করছে, আপনি তো উপজেলা চেয়ারম্যান হয়েছেন, আমি যে সাক্ষী দেব আমি কি পাচ্ছি সেটা আমার আগে বুঝায় বলেন। উপজেলা চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ আমাকে ডেকে বলছে, ভাই দেখেন এই অবস্থা, অথচ আমরা আগে নেতা ডাক দিলে দৌড় দিতাম কিভাবে, হিসাব কিতাব কোথায় আপনার বুঝতে হবে। আজকের রাজনীতিটা আমরা শুধু রাজনীতি দমন নীতি নাকি উদারনীতি এটা পরে আসি, আগে আমরা আসি আমরা কি চাই। আগে আমরা আসি যে এই 14 সালের যে নির্বাচনটা হয়েছে এটা কোনো ক্রমেই গণতান্ত্রিক প্রথায় গ্রহণীয় নয়। যদি তাই হয় 153টা সিট মনে হয় 14 সালে সাইফুল ভাই যেটা বলেছেন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, এটা দেখানোর জন্য যে আমি গণতান্ত্রিক পন্থায় আছি এটা একটা বাধ্যবাধকতা ছিল। আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকার কথা, 1971 সালে যুদ্ধকালীন সময় আগস্ট মাসে সম্ভবত এই আখান নির্বাচন দিয়েছিল, 50 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল, আপনাদের খেয়াল আছে? তো এইরকম একটা অবস্থায় তারাও কিন্তু টিকাতে পারে নাই। কেন পারে নাই? সরকার হয়েছে এরকম একটা বিনা ভোটে, না সেটা হয়নি। এখন যে কথাটা হলো সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ হচ্ছে গণতান্ত্রিক মনা দল, তাহলে তাদের কাছ থেকে সেই উদারপন্থী কর্মকাণ্ড সবাই বিশ্বাস করে। আর দুটা কথা শুনতে হবে, ভাষা সৈনিক ছিলেন আব্দুল মতিন সাহেব, উনাকে নওগাঁয় রক্ষী বাহিনী ধরে মাঠে পিসমোড়া দিয়ে বেঁধে ফেলছিল, বঙ্গবন্ধুর কানে আসার সাথে টেলিফোন করে বলছেন বিরতিতে যেতে হচ্ছে, আমি বিরতির পর আমি শেষ করি, এ তোরা করছিস কি, ওর ছেড়ে দে, আমার কাছে নিয়ে আয়। উদারনীতি তো সেই ঘরেই আছে, কিন্তু সেই জায়গায় তো আপনি যাচ্ছেন না। আপনি তো কিভাবে সেই গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিকভাবে মোকাবেলা করব সেটা না করে যদি আপনি বল প্রয়োগ করেন তাহলে আগুনে পানি দিলে আগুন নিভবে। আমি আপনার কাছে আবার আসবো, একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা আলোচনা করছি রাজনীতি দমন নীতি না উদারনীতি। একটি বিরতির পর আবার ওই আলোচনায় সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান RFL গোল টেবিলে। আর আপনাদের সঙ্গে আছি আমি সেলিম ইমরান খান। আলোচনা করছি রাজনীতি দমন নীতি না উদারনীতি। জনাব মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান, যেখানে আপনি শেষ করেছিলেন, আমি যেটা বলছিলাম যে 2014 সালে যে ভোটারবিহীন নির্বাচন এবং নির্বাচিত সরকার, সেটা নিয়ে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে গণতন্ত্রের পূর্ণতা পায় নাই, এ নিয়ে একটা ইরিটেশন আমার মনে হয় যে সরকারি দলের মধ্যেও রয়েছে। পাশাপাশি এটাও আমাদের ভুলে গেলে চলবে না যে ওইটাকে কেন্দ্র করে আন্দোলন নামে, গণতন্ত্রের নামে, ভোট অধিকার পুনরুদ্ধারের নামে যে আগুন, মানুষ জ্বালানো, বাস জ্বালানো, পোড়ানো যে বিরোধী দলগুলা করেছে, এটাও গ্রহণীয় নয়, এটাও গণতন্ত্র নয়। এখন তাহলে করণীয়টা কি? দি লাইন ইজ ভেরি থিন। সেটা কোনটা? বল প্রয়োগ কতটুক পর্যন্ত করা যাবে, কতটুক পর্যন্ত করা যাবে না। হোয়াট ইজ দি বেস লাইন? আপনি কি দিয়ে, কি ব্যারোমিটার দিয়ে মাপবেন? অর্থাৎ আজকে দুলু ভাইয়ের মতো নেতা ডাক দিয়ে এখানে 10,000 লোক এক জায়গায় করলো, আমার আপত্তি নাই, কিন্তু এই 10,000 লোক নিয়ে একটা জায়গায় প্রসেশন করতে যে একটা সময় ওনারও নিয়ন্ত্রণ থাকে না, রেজা সাহেবেরও থাকবে না, অপুকুলেরও থাকবে না, পিছনে অনেক অতি উৎসাহী লোক আছে, ধর আগুন দিয়ে ভাঙ হয়ে যায়। আমাদের প্রবীণ রাজনীতিবিদ একজন আছেন, উনি হয়তো আরো বেশি অভিজ্ঞ। তাহলে সেই ক্ষেত্রে যে সরকার প্রধান আছেন, রাষ্ট্র তার সরকার ছাড়া দেশ তো চলতে পারবে না, সে যে ফর্মেরই সরকার থাকুক না কেন। এখন সেই সরকার কি এটা দেখে দেখে ওই তামাশা করতে দিবে যে জনগণের জানমালের ক্ষতি হোক, তাদের নিরাপত্তা বিঘ্নিত হোক? এটা কি কোনো সরকার বরদাস্ত করবে? আমি আবার আপনার কাছে আসব। তাহলে প্লিজ আমি শেষ করি।
তাহলে আমাদের সেই যে উদারনীতি বলতেছেন এবং দমন নীতি, এই দুটার মাঝখানে কোন জায়গাটা আমাদের যেতে হবে, সেটার জন্য আমি মনে করি বিরোধী দলদের আন্দোলন করতে হবে সেই গণতান্ত্রিক সিস্টেমের ফরম্যাটের মধ্যে, এবং সরকারকেও পুলিশ নির্ভর, র্যাব নির্ভর, এই বিজেপি নির্ভর এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক পন্থায় তাদেরকে মোকাবেলা। আবার আসবে আপনার কাছে এ কে এম ফজলুল হক। ধন্যবাদ সেলিম উমর খান। আমি প্রথমেই বলতে চাই এখানে আজকের যে বিষয় রাজনীতি দমন নীতি না উদারনীতি, আমি ব্যক্তিগতভাবে আমি উদার রাজনীতিতে বিশ্বাস করি এবং আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদারনীতিতে বিশ্বাস করেন। যে কথাটা জিল্লুর ভাই বললেন যে বঙ্গবন্ধুর আত্মজীবনীতে তাকালে দেখা যায় যে ওনার যে উদারনীতি, আসলে আমাদের নেত্রীও কিন্তু সেই বঙ্গবন্ধুর আদর্শে লালিত এবং সেই উদারনীতি ফলো করেন। এখন কথা হচ্ছে, আমি একটা কথা বলতে চাই, আমি মনে করছিলাম যে এইখানে এসে আরও এইগুলি সম্বন্ধে একটু ভালো হলো, কিন্তু এইখানে দেখি সেই পুরানা জিনিসই বারে বারে একই জিনিস আমাদের কাছে ঘুরে আসে। আজকে যে দমন নীতির কথা উঠছে, এটা আসলো কই থেকে? আমরা 2008-এ 29শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে আসলাম, বিএনপি আসলো নির্বাচনে, আমরা আওয়ামী লীগ আসলো, নির্বাচন হলো, নির্বাচন হওয়ার ফলে সরকার গঠন হলো, সরকার চলতেছে। কিন্তু যে কথাটা উপকূলে মাঝখানে বলছিল কিন্তু যে বিএনপি আওয়ামী লীগকে লুলা বানায় ছাড়বো, ল্যাংড়া বানায় ছাড়বো, এই কথাগুলো বেগম খালেদা জিয়া তখনকার বিরোধী দল নেত্রী সংসদে এই কথাগুলো বলেছিলেন। এবং উনি দেখেন রাজনীতির কথা যে বলেন, উনি গত সংসদে মাত্র 10 দিন উনি সংসদে উপস্থিত হয়েছিলেন। তাহলে যে নেত্রী, বিরোধী দলের নেত্রী সংসদে মাত্র 10 দিন উপস্থিত থাকে, তার কাছ থেকে আমরা কি রাজনীতিটা আশা করতে পারি? এবং রাজনীতি, গণতন্ত্র, দমননীতি যেই হোক, কোনো কিছুতে আমরা তার কাছ থেকে আশা করতে পারি না, কারণ উনি তো নিজেই গণতন্ত্রে বিশ্বাস করেন না। গণতন্ত্র বিশ্বাস করলে উনি বিরোধী দল নেত্রী হিসেবে সংসদে আসতেন, সংসদে আইসে কথা বলতেন, এবং আমাদের সরকার আমরা যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি সেগুলি উনি ধরিয়ে দেবেন। এই জন্য তো বিরোধী দল, কিন্তু উনি তো সেগুলি করলেন না, এবং উনি না করে মাত্র 10 দিন থেকে উনি বিরোধী দল হিসেবে সেই সংসদে থাকলেন। এরপরে দেখেন আজকে দমন নীতির কথা যে জিনিসটা আসছে, এটা সব বক্তাই একটি কথাই বলছেন, আপনি আমাদের নীতি উদার নীতি ফলো করেন, কিন্তু এইটা আজকে দমন করতে কি জন্য হচ্ছে? একটা দেশ সরকার চালাতে হলে যখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন তো অবশ্যই দমন করতে হবে। এবং 2013 সালে মে মাসে আপনারা দেখছেন সেই ইয়েতে শাপলা চত্বরে কি ঘটনা ঘটিয়েছিল, সেই হেফাজতে ইসলাম আপনারা দেখছেন। মানুষ তো মনে করছে বোধহয় সরকার আজকে রাত্রি পতন হয়ে যাবে, গাছ গাছের কাইটে কোরআন শরীফ পুরাইয়া বাইতুল মুকাররমে ধ্বংস করে সারা মতিঝিলকে কি অবস্থা করে রাখছিল। তো তখন কি আমরা সরকার হিসেবে কি আমি যেই কেউ সরকার হোক সেই সরকার কি বসে থাকতে পারে? তখন সেই জিনিসটাকে দমন না করে, এবং সেই জিনিসটা দমন করা হয়েছে। এরপর 13 সাল থেকে কিন্তু এই জিনিসটা শুরু হয়েছে, এবং এরপরও আপনি দেখেন আজকে বারে একটা কথাই আসে এখানে আর কি, আমি এই কথাটা বারে শুনতে চাই না, যে 5ই জানুয়ারি নির্বাচন, আর 5ই জানুয়ারি নির্বাচনের আগে আপনি কথাটা শুনেন না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার নেত্রীকে কি বলছিল, বিএনপি নেত্রীকে, যে আপনি আসেন, আপনি কি মন্ত্রণালয় চান, কোথায় আপনি বসতে চান, আপনি আসেন, কথা বলেন, আপনি সেই মন্ত্রণালয় আপনাকে দেওয়া হবে, আপনি আসেন, নির্বাচনে আসেন। আপনি নির্বাচনে আসেন নাই, না এসে আপনি আজকে বলতেছেন আপনি আমাদের 153টা সিট অবশ্যই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। আপনি যদি নির্বাচনে না আসেন, তাহলে তো কেউ যদি না দাঁড়ায় একটা সেন্টার, একটা ইয়েতে কনস্টিটিউয়েন্সিতে, তাহলে যে একজন দাঁড়ালে একজন তো হয়। খেলায় ওয়াক ওভার হয় না, ফুটবল খেলায় ওয়াক ওভার হয়ে যায়, সেরকম এটা ওয়াক ওভার দিচ্ছেন আপনারা। আপনাদের তো কেউ নিষেধ করে নাই যে আপনারা নির্বাচনে আসেন না, আপনারা নির্বাচনে আসতেন। আমি আরো কয়েকবার টক শোতে একটা কথাই আমি বিএনপিকে বলছি, যে আপনারা সবসময় নির্বাচনে আসেন, নির্বাচনে আইসে গণতন্ত্র, যেটা আমার ভাই বলছেন রেজাউল করিম ভাই,
যে গণতন্ত্র এখনো আমাদের সত্যিকার অর্থে আমরা গণতন্ত্র পুরাপুরিভাবে আমরা এখনো পাইনি, এটা সত্যি। কিন্তু সেটা পাওয়ার জন্য তো সরকারি দল এবং বিরোধী দল যারা আমরা রাজনীতি করি সবাইকে সঠিকভাবে এগিয়ে আসতে হবে। সঠিকভাবে যদি এগিয়ে না আসি, আমি সরকার চালাইছি, আমাকে পতন করার জন্য যত প্রকার বিশৃঙ্খলা আমি সৃষ্টি করব, সেই সৃষ্টিকলা এখন যদি আমি সেটা থামাইতে যাই তখন আমাকে বলেন সরকার দমন নীতি করতেছে। কিন্তু আমার তো দেশ চালাইতে হবে। আপনি আসেন, আপনি সুশৃঙ্খলভাবে আন্দোলন করেন, আপনি 14 সালে ঠিক আছে আমরা সংবিধান রক্ষা করার জন্য 5ই জানুয়ারি আমরা নির্বাচন করছি, 1 বছর আপনারা চুপচাপ থাকলেন, কোনো কথা বললেন না। হঠাৎ করে পরের বছর সেই 5ই জানুয়ারিকে কালো দিবস হিসেবে চিহ্নিত করে আপনারা এইখানে গাড়ি পোড়ানি শুরু করলেন, মানুষ পোড়ানি শুরু করলেন, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলেন। এইটা কেন করলেন? আপনি আন্দোলন করেন, আপনারা 5ই জানুয়ারি নির্বাচনের পরের দিন থেকে আপনারা আন্দোলন করলেন না কেন? আপনারা আন্দোলন করতেন, মানুষ নামাইতেন রাস্তায়, আন্দোলন করলে সরকার অবশ্যই নির্বাচন দিতে বাধ্য হইতো, পিছু হতে বাধ্য হইতো। সেটা না করে আপনারা 1 বছর চুপচাপ বসে থাকলেন। হাইকে কি করলেন? 1 বছর পরে যাই আপনারা এই দেশটাকে এমন একটা পর্যায়ে গেলেন, সেখানে কত প্রায় 150 মানুষকে আপনি পুড়িয়ে মারলেন, গাড়ি মারলেন, কত ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরও আমি একটা কথা বলতে চাই আপনাদের, আমি বলি আমাদের নেত্রী কোনো দমন নীতি করে নাই। আপনাদেরকে শুধু যে আপনারা কত দূর যাইতে পারেন, আপনারা গেছেন, নিজেরাই থামিয়ে গেছেন আপনারা। আমরা কোনো ধরনের দমন নীতি কোথাও, আপনারা পুলিশ মারছেন, র্যাব মারছেন, বিডিআর মারছেন, অনেক কিছু মারছেন, কিন্তু আমাদের নেত্রী আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। অ্যাকশন নিচ্ছে কোনগুলি? যেগুলি করতে যায় মামলা মোকদ্দমা যেটা হয়েছে সেটা থানা প্রশাসন তারা অ্যাকশন নিচ্ছে। আপনার কাছে আমি আবার আসবো। সাইফুল হক, আপনি বলুন যে আমরা জানি যে লিবারেলিজম বা উদারনীতি রাজনীতিতে আছে, যেটি যে রাষ্ট্রে কোনো নির্দিষ্ট ধর্মকে প্যাট্রোনাইজ করবে না, উত্তরাধিকার থাকবে না, কর্তৃত্ববাদ থাকবে না, এবং বলার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, ফ্রি মার্কেট, সিভিল সোসাইটি, গণতান্ত্রিক সমাজ, সেকুলার রাষ্ট্র, এগুলি হচ্ছে লিবারেল বা উদারনীতির রাজনীতির প্রধান বৈশিষ্ট্য। আপনি বলুন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আছে কিনা, আপনার মূল্যায়নটি বলুন। ধন্যবাদ। আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ তারা যে আলোচনা করলেন, আমি একটা ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই যে আমরা যখন রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্র ইটসেলফ একটা কোয়ারসিভ একটা ইনস্টিটিউশন। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বল প্রয়োগের ব্যাপারটা, অর্থাৎ আপনি আপনার রাজনৈতিক ইচ্ছাকে বাস্তবায়ন করার যে ক্ষমতা, এটা যদি রাজনৈতিক ক্ষমতা হয়ে থাকে, তো যখন আপনি বল প্রয়োগ করছেন কার বিরুদ্ধে? বল প্রয়োগ করছেন যারা জনবিরোধী, গণবিরোধী, অথবা যারা দেশদ্রোহী, তাদের বিরুদ্ধে। এবং এরকম একটা আপনি এই বর্তমান এই ভোটের মধ্য দিয়েও যে সরকার নির্বাচিত হয়, সেই সরকারকে এ ধরনের একটা বল প্রয়োগ করতে গেলেও একটা জনগণের সম্মতি লাগে, জনগণের সমর্থনটা লাগে। কারণ আপনি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য আপনি যে কাজ করবেন, সেখানে ওই যে বলে, যেটা আপনি শুরুতে বললেন, দুষ্টের দমন এবং মানে শিষ্টের পালন। তাহলে আপনি এরকম একটা, সেখানে রাষ্ট্র কোন মাত্রায়, সরকার কোন মাত্রায় বল প্রয়োগ করবে, সেটা কিন্তু আমাদের একটা সাধারণ মানুষের, যারা উদার গণতন্ত্রীপূর্ণ মানুষ, তারাও কিন্তু বোঝেন যে কখন কোন গণবিরোধী দুষ্কৃতির বিরুদ্ধে বল প্রয়োগটা করতে হবে। কিন্তু এটা তামাম জনতার বিরুদ্ধে যখন আপনি বল প্রয়োগে যখন আপনি যান, তখন কিন্তু দাঁড়িয়ে যায় যে বল প্রয়োগটাই তখন আপনার শাসনের প্রধান একটা বৈশিষ্ট্যের জায়গায় তখন দাঁড়িয়ে যাচ্ছে। সরকার, আপনি খেয়াল করেন যে সরকার যখন বল প্রয়োগটা করে, তখন আপনি কিন্তু বিরোধী দল কিভাবে কাজ করবে, বিরোধী দল কোন কৌশল নেবে, কোন ধরনের রণনীতি বা রণকৌশল নেবে, ইনডিরেক্টলি সরকার কিন্তু অনেকখানি নির্ধারণ করে দেয়। আপনি যদি শান্তিপূর্ণ সাধারণ গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সমস্ত সুযোগ বা পথ যদি আপনি বন্ধ করে দেন, তখন কিন্তু মানুষের জন্য কিন্তু অসাংবিধানিক পথে সরকার যে বল প্রয়োগটা করছে, পাল্টা বল প্রয়োগের যে প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে সেটা উত্থাপিত হয়, এবং এটাই স্বাভাবিক। এটা কিন্তু আমরা জানি যে আমাদের সমাজ একটা বহুত্ববাদী একটা সমাজ, নানা এখানে মত আছে, নানা চিন্তা আছে, আমরা ধর্ম, বর্ণ, আমরা বিভিন্ন জাতি বা সংখ্যা, আমাদের যে জাতিগত সংখ্যালঘু মিলে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে এই যে অসংখ্য মানুষের যে প্রাণহানি এবং জীবনদানের মধ্য দিয়ে যে বাংলাদেশ, 30 লক্ষ যে শহীদ, তার মধ্যে কিন্তু বিভিন্ন ধর্ম বর্ণের যে মানুষটা,
আকাঙ্ক্ষাটা ছিল দেশটা হবে গণতান্ত্রিক। তার মানে আপনি গণতান্ত্রিকভাবে আপনি রাজনৈতিকভাবে পার্থক্য থাকতে পারে, কিন্তু গণতান্ত্রিক পরিবেশটাকে আপনি নিশ্চিত করবেন। এটা ছিল, এটা আমরা অসাম্প্রদায়িক দেশটা হবে। এবং আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ধর্ম পালন বা ধর্ম বিশ্বাসের যে অধিকার সেটা যেমন নিশ্চিত করব, কিন্তু কোনো ধর্মের বিশ্বাসের কারণের জন্য রাষ্ট্র বা সরকার থেকে কোনো নাগরিককে কোনো ভিন্ন চোখে দেখা বা নাগরিকদের মধ্যে বৈষম্য করা, এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু এটাকে আমরা বাদ দিয়েছি। তারপরে হচ্ছে সমাজতন্ত্রের চেতনা বা সাম্যের চেতনা, সেটা আপনি জানেন। গণতন্ত্রের একটা বড় বিষয় হচ্ছে যাদের মধ্যে গণতন্ত্র, তারা বিদ্যমান রাষ্ট্র সমাজে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে সমান অধিকার, সমান সুযোগ, সমান মর্যাদা তারা সেখানে ভোগ করছেন কিনা। দুর্ভাগ্যজনকভাবে 4 দশক পরে এসে আপনি দেখেন আমাদের নিশ্চয়ই অনেকগুলো উন্নতি আছে। আমাদের সামাজিক অগ্রগতির সূচকে গত 4.5 দশকে ডেফিনেটলি আমাদের অনেকগুলো অগ্রগতি আছে, অনেকগুলো উন্নয়ন আছে। কিন্তু আপনি এক্ষেত্রে দেখেন পুরো সমাজটা কিন্তু অনেকটা পাকিস্তানি জমানার মতন কিন্তু 2 ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। একটা 10 থেকে 15-20% মানুষের একটা সমাজ, যারা বিদেশে টাকার পাচার করছেন, ব্যাংকগুলো যারা লুট করছেন, বিদেশে যারা বেগম পাড়া করছেন, যারা সেকেন্ড হোম যারা তৈরি করছেন। আর সাধারণ যে 80-85 ভাগ যে সাধারণ মানুষ, যে মানুষ কিন্তু যে মানুষের পক্ষে বিদেশে যাওয়াটা সম্ভব না, সে মানুষ দেখতে চায় শান্তিপূর্ণ পথে আপনি সমস্যার সমাধান করবেন। মানুষ দেখতে চায় সরকার যুক্তির পথে হাঁটবে, সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করবে, মানুষের ভোটের অধিকারকে সরকার নিশ্চিত করবে। তারা এমন দেখতে চায় না যে আপনি ভোটার ছাড়া ভোট আপনি আয়োজন করছেন, আপনি সেখানে গণতন্ত্র ছাড়া আপনি বলছেন একটা গণতান্ত্রিক সরকার। সুতরাং আমি যেটা আগে বলেছি যে আপনি নিজে যে অধিকার আপনি ভোগ করছেন, আপনার রাজনৈতিক প্রতিপক্ষের জন্য রাজনৈতিক দিক থেকে, গণতান্ত্রিক অধিকারের দিক থেকে একই অধিকার আপনি নিশ্চিত করতে পারছেন কিনা। আমাদের সমাজ কিন্তু যে সহনশীল যে সমাজ কিন্তু দেখতে চাই আপনি মানুষকে সম্মান করবেন, মর্যাদা দেবেন, মানুষকে আপনি আস্থায় আপনি সেখানে নেবেন। আমাদের সমাজ কিন্তু কোনো ঔদ্ধত্যকে, কোনো অডাসিটিকে, শাসকদের কোনো ঔদ্ধত্য সমাজ কিন্তু বরদাস্ত করে। আমি আপনার কাছে আসবো। এইটুকু আমি মনে করি শাসকরা তারা বিবেচনার মধ্যে তারা নেবেন। সাইফুল হক ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, শেষ করছেন যেখানে, সেখান থেকে বলা যায় যে আমাদের সমাজ কোনো শাসকদের ঔদ্ধত্য পছন্দ করে না। এই কথাটার পাশাপাশি আর একটা কথাও সত্য আছে যে রাজনীতির নামে বা মানুষের কল্যাণের নামে যারা কর্মকাণ্ড করবেন, সংগঠন করবেন, রাজনীতি করবেন, তাদের ঔদ্ধত্য বা ভুল পথে পরিচালিত হলে তারা একসময় বিনাশ হয়ে যায়। আমাদের রাজনৈতিক ইতিহাসে কিন্তু অনেক বড় বড় দল ছিল, একসময় তারাই মুখ্য রাজনৈতিক দল ছিল। রাজনীতির ভুল পথে অন্ধগলিতে চলে যাওয়ার পরে তাদের কিন্তু এখন টর্চ লাইট তো দূরের কথা, সোডিয়াম লাইট দিয়ে খুঁজে তাদের পাওয়া যায় না। কেউ কেউ বিভিন্ন সময় একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেন অমুক এই করিয়াছিল। এই জন্য বলছি যে রাজনীতির ভ্রান্ত পথে হাঁটলে সরকারের প্রতি মানুষের যে ক্ষুব্ধ জায়গাটা হয়, রাজনৈতিক প্রতিষ্ঠান যদি সরকার না থেকে সরকারের বাইরেও থাকে, তারাও কিন্তু একসময় বিলীন হয়ে যায়। মুসলিম লীগের অবস্থা দেখুন, একসময় সারা বাংলাদেশের দাপুটের রাজনৈতিক দল ছিল ন্যাপ মুজাফফর, সবখানে অভিজাত শ্রেণীর লোকরা সেটা করতো। আজকে তাদের অবস্থান কি? জাসদের যে উত্থানটা, কিভাবে তারা উত্থান ছিল, জাসদের অবস্থানটা আজকে অবস্থানটা কি? এই 2 একটা উদাহরণ বললাম কাউকে ছোট করার উদ্দেশ্যে না, যে রাজনীতির স্বাভাবিক গতির বাইরে চলে গেলে কিন্তু, ক্ষমতার বাইরে থাকলেও তারাও কিন্তু মানুষের বিভিন্নভাবে ক্ষোভের শিকারে পরিণত হয়ে একটা পর্যায়ে কিন্তু তারাও পথ হারায়। দ্বিতীয় যে কথাটা বলা দরকার সেটা হলো, আমরা এখানে আপনার টপিকসটা খুব চমৎকার ছিল, কিন্তু আলোচনার মৌলিক গুণগত দিকের চেয়ে আমরা অনেক বেশি পারস্পরিক রাজনীতির কার কি জায়গাটা আছে সেসব নিয়ে আসছি। সেখানে শব্দ চয়নটন সব মিলে এমন একটা জায়গায় যাচ্ছে, আমরা বোধহয় সেখান থেকে একটু পিছিয়ে সরে যাওয়ার মতো অবস্থা। এই জন্য কিছু কিছু কথা বলা দরকার। ধরুন একটা প্রসঙ্গ আসছে যে বল প্রয়োগের রাজনীতি, দুদু ভাই বেশ জোরালো ভাবায়, আমি দুদু ভাইয়ের ব্যক্তিগতভাবে ভক্ত, ছাত্র রাজনীতি দেখেছি, তার রাজনীতি দেখি সেই জায়গার থেকে। এটা একটা রাজনৈতিক জায়গায় থাকার কারণেই হয়তো তাকে অনেক কথা বলতে হয়। দুদু ভাই বলছেন চোরের বড় গলা, চোরের মার বড় গলা, তারপর বিনা ভোটে নির্বাচিত হওয়া। হ্যাঁ, 5ই জানুয়ারি নির্বাচন সুন্দর ছিল না, আনন্দ মুখর ছিল না। যতদিন জাতীয় সংসদ নির্বাচন হবে 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে, এটা আমি নাগরিক হিসেবে মনে করি। কিন্তু 5ই জানুয়ারি নির্বাচন না করা ছাড়া অল্টারনেটিভ কি কিছু ছিল বাংলাদেশে? কোনো অল্টারনেটিভ ছিল না। একটা অল্টারনেটিভ ছিল, সেটা হলো কিছুই করব না, আমি এককভাবে ক্ষমতা দখল করে থাকবো। তার চেয়ে তো গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য
সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য 5ই জানুয়ারি নির্বাচন হতে হয়েছে। সেই নির্বাচনটাকে বিএনপি এবং তাদের জোট বলছিল বয়কট না, বলছিল প্রতিহত করব। তাহলে রাজনীতির মাঠে দুইটা পক্ষ, এক পক্ষ বলছে কনস্টিটিউশনাল প্রসেসে নির্বাচন করে নেব, আর এক পক্ষ বলছে প্রতিহত করব। প্রতিহত করতে যারা চেয়েছেন তারা ফেল করেছেন, কিন্তু প্রতিহত করতে গিয়ে যারা এটাকে মানছে না তাদের উপর বল প্রয়োগ করতে গিয়ে প্রিজাইডিং অফিসার খুন হওয়া থেকে শুরু করে 500 শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া এবং তার পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের নামে যে ভয়াবহ নৈরাজ্য সারা বাংলাদেশ একটা পেট্রোল বোমার ইউনিটে পরিণত হয়ে গেছিল, সেই নিষ্ঠুরতা নৃশংসতার কয়লার মতো হয়ে যাওয়া মানুষের ঘটনা, সেটাও কিন্তু আমাদের মনে আছে। আজকে এমন যদি হতো সেলিম ওমরান খান যে একটা রাজনীতিতে আহ্বান জানিয়েছে কেউ দেশে চলবেন না, অনির্দিষ্টকালের জন্য অবরোধ, মানুষ যদি রাস্তায় বেরিয়ে না আসতেন আজকের যে সরকারের পতন হয়ে যেত। কিন্তু মানুষ যখন ও কথা শুনছে না, আপনার আহ্বানে সাড়া দিচ্ছে না, তখন কি আপনি জোর করে তাদের খুন করে, জোর করে ফোর্স করে, পেট্রোল বোমা দিয়ে তাদেরকে জোর করে, এই জায়গাটা হলো দমন নীতি, যে আমার কথা শুনবো না, তোমাকে দমন করব, তুমি আমার কথা শুনতে হবে। আবার এইটাকে ঠেকাতে গিয়ে পুলিশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাণিজ্য হয়েছে, বাড়াবাড়ি হয়েছে। দুই জায়গার থেকে যে ঘটনাগুলো হয়েছে। এখন আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলছেন জিল্লুর, বলছেন যে যারা ক্ষমতায় থাকে সে যে প্রক্রিয়ায় থাকুক তার কিন্তু একটা কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটিস থাকে। মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এটা তার সাংবিধানিক দায়িত্ব। সেই সময় যারা অপরাধ করতেছে, যারা আন্দোলনের নামে ভয়াবহ নৈরাজ্য করতেছে, যারা সারা দেশকে অচল করে দিতে চাচ্ছে, বাংলাদেশের ডেভেলপমেন্ট কাটিয়ে দিতে চাচ্ছেই শুধু না, রাস্তায় অসহায় বাচ্চাকে পুড়িয়ে দিচ্ছে, তাদের এই কর্মকাণ্ড থেকে বিরত করার জন্য বল প্রয়োগ করা ছাড়া তখন কি এইরকম সূচনা ছিল যে আপনারা অনুগ্রহপূর্বক এই জাতীয় ঘটনা ঘটাইবেন না, এইরকম সুশীল কথা বলে তারা ফিরত না। সেই ক্ষেত্রে কিন্তু অপশক্তিকে স্তব্ধ করার জন্য বল প্রয়োগের জায়গাটাও সৃষ্টি হয়েছে। আর বাংলাদেশের রাজনীতির বল প্রয়োগের কথা যদি বলেন, রিয়েলিটি হচ্ছে বল প্রয়োগ হয় কি, যে প্রতিপক্ষকে প্রতিপক্ষ মনে না করে শত্রু মনে করে বিনাশ করে দেব। সেই জায়গাটা যদি দেখেন তাহলে বাংলাদেশে সবচেয়ে বড় বল প্রয়োগের জায়গাটা হয়েছে স্বাধীন বাংলাদেশের স্রষ্টাকে নিষ্ঠুরভাবে নৃশংসভাবে বর্বরচিতভাবে হত্যা করা, তার পরবর্তীতে হত্যাকাণ্ডের বিচার হতে দেব না এমন আইন করা, এর পরবর্তীতে যার কনস্টিটিউশনালি রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো আইনগত ভিত্তি ছিল না। হয়তো রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই, তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি আসতে পারতেন। ভাইস প্রেসিডেন্ট না থাকলে স্পিকার আসতে পারতেন। যার কোনো ক্ষমতা ছিল না তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করলেন, যেটা সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা, দেশ দখল হিসাবে। এর যে পরবর্তীতে দেখুন টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার বলুন, নাটোরের মমতাজ বলুন, শাহ এস এম কিবরিয়া বলুন, খুলনার মঞ্জুরুল ইমাম বলুন, রাজনীতির ভয়াবহ যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো, সেটাকে আমি বলবো বল প্রয়োগ। এই বল প্রয়োগটার এই সেন্সে যে তোরা পলিটিক্যাল একটা জায়গা আছিস, তোদেরকে ধ্বংস করব। আপনি 2001 অক্টোবরের পরে দেখবেন প্রতিপক্ষ দমনের নামে কি ভয়াবহ নিষ্ঠুর নৃশংস ঘটনা ঘটেছিল, কিন্তু কাউন্টারটা দেখবেন 2001 অক্টোবরের পরে যে গভর্নমেন্ট, তারপরে যখন শেখ হাসিনার নেতৃত্বে গভর্নমেন্ট আসলো, মনে করতে হয় এই কারণে তখন আওয়ামী লীগের লোকজনরা বিজয় মিছিল করতে চাইলেও কিন্তু শেখ হাসিনা বললেন বিজয় মিছিল করা যাবে না, কারণ ওই যে পূর্বের তোমাদের কষ্টের জায়গা, ওই তোমাদের উচ্ছ্বাস প্রতিহিংসায় পরিণত হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু আত্মসংবরণের জায়গাটা আসছে। রাতারাতি কিন্তু ভয়াবহ কোনো ঘটনা ঘটে নাই। দুই পক্ষের ত্রুটি বিচ্যুতির জায়গা আছে, কিন্তু দমন নীতির কথা বলতে গেলে মৌলিক কিছু বিষয়গুলোকে সামনে নিয়ে ফারহানা অনেকগুলো বিষয় আসলে এখানে চলে এসছে। তো দমন নীতির কথা যদি বলেন তাহলে স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়ার পরপরই কিন্তু আমরা দমন নীতি দেখেছিলাম। আমরা দেখেছিলাম জাসদের কিভাবে 30,000 কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা দেখেছিলাম সিরাজ শিকদারকে কিভাবে মেরে ফেলা হয়েছে, আমরা দেখেছিলাম কিভাবে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে। সেই নির্মম নৃশংস ইতিহাস তো আমরা জানি। আর সবচেয়ে বড় কথা 1975 সালের 15ই আগস্ট নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি কালো দিন। এই বিষয়ে কোনো, আমার মনে হয় না 16 কোটি মানুষের কারো কোনো দ্বিমত আছে। তবে ওই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল কারা? ঘটিয়েছিল তো আওয়ামী লীগেরই নেতা খন্দকার মোশতাক। এবং ওই সময় যারা এই ঘটনার প্রেক্ষিতে আনন্দ প্রকাশ করে নৃত্য করেছিল, তারাই কি এখন সরকারের সাথে সংসদে নাই? তারাই কি এখন ক্ষমতার ভাগাভাগিতে সরকারের মন্ত্রী হয় নাই? তো সুতরাং ইতিহাস দেখতে গেলে তো আসলে বাংলাদেশের জন্মের পর থেকেই দমন নীতি আছে। আর এখানে কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে বিএনপির যে 93 দিনের অবরোধ হয়েছে, সেই অবরোধে যে বাস পোড়ানো হয়েছে, যে মানুষ পোড়ানো হয়েছে, সেগুলো সরাসরি সম্ভবত বিএনপির নেতাকর্মীরাই করেছেন। তো যারা এই কথাটি
বলছেন বিচারের আগে সম্ভবত তারা নিজের চোখে ঘটনাগুলো দেখেছেন এবং তারা নিজেরাই দেখেছেন যে বিএনপির কর্মীরাই কাজগুলো করেছে। তার কারণ হচ্ছে পত্রিকায় আমরা যেরকম যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের নাম দেখেছি, পাশাপাশি হ্যাঁ বিএনপি নেতাকর্মীর নামও এসছে, কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীর নামও এসছে। তো সুতরাং ইট ইজ এ ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। আওয়ামী লীগ দায়ী করছে বিএনপিকে, বিএনপি দায়ী করছে আওয়ামী লীগকে। যতক্ষণ পর্যন্ত এই ফ্যাক্টটি সর্বোচ্চ আদালত থেকে রিজলভ হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত তো এটা নিয়ে আসলে কথা বলবার কিছু নেই। আর আমরা তো লগি বৈঠার আন্দোলন দেখেছি, আমরা কি প্রথম সহিংস আন্দোলনে 93 দিনই দেখলাম? তা তো নয়। অতীতে আমরা লগি বৈঠা দেখেছি, অতীতে আমরা দেখেছি কি করে শেরাটনের সামনে যাত্রী ভর্তি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এই পত্রিকাগুলো কিন্তু এখনো আছে, ইত্তেফাকের কাটিং এখনো আমার কাছে আছে। সুতরাং আমরা একেবারে আকাশ থেকে পড়ে দেখছি 93 দিনে এই ঘটনা ঘটেছে তা নয়। আর 93 দিন আসলো কেন? 93 দিনের প্রথমেই তো অবরোধ ডাকা হয়নি। 93 দিন হয়েছে যখন 2015 সালের 5ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করবার জন্য একটি সভার ডাকা হয়েছিল বিএনপি চেয়ারপারসনের তরফ থেকে। তখন যখন তাকে তার অফিসে অবরুদ্ধ করে রাখা হয়, যখন তার উপরে পেপার স্প্রে নিক্ষেপ করা হয়, যখন তাকে তার অফিসের খাওয়া পর্যন্ত যেতে দেয় নাই, তার অফিসে ইন্টারনেট কানেকশন, টেলিফোন কানেকশন, বিদ্যুতের কানেকশন, পানির কানেকশন, সমস্ত কানেকশন বন্ধ করে দেওয়া হয়। কোনো সভ্য রাষ্ট্রে, আচ্ছা বাদ দেন সভ্য রাষ্ট্র, কোনো অসভ্য রাষ্ট্রেও কি এই ধরনের কাণ্ড কারখানা হয়? 3 বারের প্রধানমন্ত্রীর সঙ্গে এও তো আমরা দেখেছি। দমননীতি কাকে বলে আসলে? এরপরে আর কি বা বাকি থাকে? দেখুন, এই সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের মুখে আমরা শুনেছিলাম ভোট এবং ভাতের অধিকারের কথা, অথচ আমরা একটা নতুন ফ্রেজ হলো 2014 পরে। আমরা দেখলাম তারা বলছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, অল্প গণতন্ত্র বেশি উন্নয়ন, সীমিত গণতন্ত্র। তো এই যে এই টার্মিনোলজিগুলোকে যদি স্টাবলিশ করতে হয় তাহলে তার সঙ্গে আরো কিছু নিয়ামক দরকার হয়। সেই নিয়ামকগুলো কি কি? সেই নিয়ামকগুলো হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ, সেই নিয়ামকগুলো হচ্ছে সুশাসন, সেই নিয়ামকগুলো হচ্ছে উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন। দেখুন, আমি রাজনৈতিক দমন নিপীড়নের কথা যদি আপাতত বাদও দেই, গত 2015 সালের শেষ 4 মাসে অগস্ট থেকে ডিসেম্বরে 19টি নির্যাতনের ঘটনা ঘটে, যেখানে আমরা দেখেছি বিদেশি নাগরিক হত্যা আছে, যেখানে শিয়া মসজিদে হামলা আছে, যেখানে ইসকন মন্দিরে হামলা আছে, যেখানে রাসমেলায় হামলা আছে, যেখানে বিভিন্ন মাজারের খাদেমদের উপরে হত্যা করা হয়েছে। অর্থাৎ কিনা এক ধরনের অসহিষ্ণুতার সংস্কৃতি আমরা লক্ষ্য করছি। যখন একটি রাষ্ট্র দমন নীতির উপরেই ভিত্তি করে দাঁড়িয়ে থাকে এবং এই রাষ্ট্রটি এক ধরনের অসহিষ্ণুতা প্রকাশ করতে থাকে তার বিরোধী মত বা আদর্শের প্রতি, তখন দেখা যায় সেই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ে। 2013 থেকে 2015 পর্যন্ত 7 জন ব্লগারকে হত্যা করা হয়েছে। দেখুন, সমাজে ধর্মে বিশ্বাস করে না কিংবা সেকুলার মানুষ, তাদের লেখা আগেও ছিল, কিন্তু এভাবে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা, এটা কিসের আলামত? এটা অসহিষ্ণুতার আলামত, এটা বিচারহীনতার আলামত। কালকে পহেলা বৈশাখ, কালকে আমি দেখলাম অনেকগুলো সেফটি মেজার নেওয়া হয়েছে। আর্চওয়ে থাকবে, হেলিকপ্টার দিয়ে র্যাব পাহারা দেবে, পুলিশের বিশেষ বাহিনী থাকবে, অনেক রকম মেজার নেওয়া হয়েছে এবং 5টার মধ্যে আমাদের সমস্ত উৎসব আয়োজন বন্ধ করে বাসায় যেতে হবে। খুব ভালো কথা। এর কোনোটির এতটাই প্রয়োজন হতো না যদি না গত বছর যে বাজে ঘটনাটি হয়েছে, যে খুব নোংরা ঘটনা হয়েছে আমরা জানি গত বছরের বর্ষবরণ উৎসবে, সেটার যদি একটি বিচার হতো। এর মধ্যে আমরা দেখেছি পুলিশ সেটাতে ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে। ফাইনাল রিপোর্ট দেওয়ার পর যখন বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়েছে, তখন তারা এক ব্যক্তিকে ধরে নিয়ে বলছে 7 জনের মধ্যে সে একজন, যদিও সে এত অত্যাচারের পরও বারবার রিমান্ডে নেওয়ার পরও 164 দিতে, অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার করেছে। ধন্যবাদ রুমিন ফারহানা। অধ্যাপক অপু উকিল। রুমিন ফারহানা যখন বলতেছিল না যে দেশ স্বাধীনের পরে জাসদ, তারপর রক্ষী বাহিনী, এদের উপর টর্চার করা হয়েছে, সিরাজ শিকদারের উপর গুলি করে মারা হয়েছে, তখন আমার মনে হচ্ছিল আর কিছুদিন পরে টকশোতে রুমিন ফারহানা বলবেন স্বাধীনতার সময়, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ ওই পাকিস্তানি সেনাবাহিনীদেরকে হত্যা করেছে, এই কথা বলবে কিছুদিন পর, যে মহান মুক্তিযুদ্ধের সময় কেন আওয়ামী লীগ ওই পাকিস্তানি জান্তাদেরকে হত্যা করলো, এই জন্য আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দেশ রক্ষার প্রয়োজনে জাসদ তখন কি করেছিল, সেই জন্য যদি জাসদকে যা নিয়ন্ত্রণ করে সরকার, সেটি কি এই টকশোতে প্রশ্ন উঠতে পারে? একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে যদি জাসদ নামে একটি সংগঠন মাথাচাড়া দিয়ে ওঠে,
সেটি নিয়ে কি টকশোতে প্রশ্ন করবার বিষয়? দেশ রক্ষার জন্য বঙ্গবন্ধু যা করেছিলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, সেই বঙ্গবন্ধুকে নিয়ে রুমিন ফারহানা যখন এই টকশোতে কথা বলেন, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি কিছুদিন পর বলবেন যে মুক্তিযোদ্ধারা ঠিক করেনি, মহান মুক্তিযুদ্ধে কেন পাকিস্তানি অফিসারদেরকে উনি হত্যা করেছে, যারা পাক আর্মিদেরকে হত্যা করেছে, এদের বিচার, এবং বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় যায় রুমিন এটা নিয়ে দাবি তুলবে যে এদের বিচার হওয়া উচিত। এটা আমি বলে রাখলাম। আর যেটি বলেছেন জিয়াউর রহমান, উনি অনেক টকশোতে বলেন মুস্তাক সাহেবের কথা। জিয়াউর রহমানকে হত্যা কে করেছিল? জিয়াউর রহমানের সঙ্গে যারা ঘনিষ্ঠ তাকেই তো জিয়াউর রহমানকে হত্যা করেছিল। মঞ্জু সাহেব জিয়াউর রহমানের ঘনিষ্ঠ ছিল, হত্যা করেছিল। জিয়াউর রহমানের হত্যার বিচার বেগম খালেদা জিয়া কখনো চায় না, আজ পর্যন্ত কিন্তু করে না। বিএনপি থেকে জিয়াউর রহমানের বিচার করেন না, সেখানে অনেক কথাই আমরা জানি। কিন্তু এটা বাংলাদেশের মানুষ জানে, এবং বাংলাদেশের মানুষ আজও চায় যে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, কারণ জাতির জনকের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জেনারেল জিয়াউর রহমান জড়িত। এটি তো আমার কথা নয়, বাংলাদেশের মানুষের কথা নয়, যারা খুনি, আত্মস্বীকৃত খুনি, তারা স্টেটমেন্ট দিয়ে বলেছে, তাদের কথা। তো এই কথাকে অস্বীকার করবার যোগ কার আছে? এই খুনিরা বলেছে জিয়াউর রহমান জাতির জনকের হত্যার সঙ্গে সম্পৃক্ত। কাজেই মোস্তাক সাহেবকে, খুনি মোস্তাককে দোষ দিয়ে তো লাভ নেই। কাজ এখন এই যে জিয়াউর রহমান হত্যার সঙ্গে জড়িত, তার আরো যে প্রমাণ, আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে, আপনি আমাকে সময় দেন, আমি পড়ে শুনাই। আমার কিন্তু আরো পয়েন্ট আছে। জিয়াউর রহমান সেভ করতেছিলেন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন তার কমেন্টটা কি ছিল? তিনি কেন হেসে উঠেছিলেন? হেসে উঠে তিনি কেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য, রাষ্ট্রপতি হওয়ার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন আগে থেকেই, কিভাবে বঙ্গবন্ধুকে কিল করা হবে, কিভাবে রাষ্ট্রপতি হবে, কিভাবে গুলির মুখে সায়েমকে অসুস্থ বানিয়ে সেই রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। বঙ্গভবনের দিনগুলি সেইখানে লেখা আছে সবকিছু। তা কিভাবে তারা, যারা খুনির দল, সেইখানে আজকে আপনি গণতন্ত্রের কথা বলতেছে বসে বসে, এখানে জিল্লুবাই, এখানে দুদুবাইও বলেন বাংলাদেশের মানুষের সুনির্দিষ্ট কোনো পয়েন্ট থাকলে আপনি বলুন। সুনির্দিষ্ট পয়েন্ট হচ্ছে, আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি বাংলাদেশ স্বাধীন করেছে, সেই দলটির দুর্ভাগ্য হলো যে এই বাংলাদেশে যাদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করতে হচ্ছে, সেই বিএনপি বা জাতীয় পার্টি, এই দলগুলো স্বৈর শাসক বা সামরিক জান্তার পেটের গহ্বর থেকে বেরিয়ে এসেছে। এরা কোনো গণতন্ত্রের মধ্য থেকে বের হয়নি, যার ফলে এদের মধ্য থেকে গণতান্ত্রিক আচরণ আজ পর্যন্ত আমরা পাইনি। জাতির জনককে হত্যা করেছে ৭৫-এর পর থেকে, যখনই সুযোগ পায় তাদের সেই স্বৈর শাসকের আচরণ দিয়ে বাংলাদেশকে জিম্মি করে রেখেছে। বিএনপি কি কখনো নির্বাচন করে ক্ষমতায় যেতে চেয়েছে? কোনোদিন না। কু করে হেফাজতের মধ্য দিয়ে তাদের স্লোগান কি ছিল? তাদের স্লোগান ছিল প্রধানমন্ত্রী কোন দিক দিয়ে দৌড়াবে দিশা পাবে না, মন্ত্রীরা কোন দিক দিয়ে পালাবে তারা সুযোগ পাবে না পালানোর, তাদের পথ রুদ্ধ করা। আমি আবার আসবো সময় পেলে। শামসুজ্জামান দুদু, সরি টু সে, আপনারা যখন ডাকবেন, বুঝছেন, তখন আগের থেকে আমরা জানাবেন যে কাদের সঙ্গে আমাদের বসতে হবে। আপনারা তো সকলেই রাজনীতিবিদ, আমরা বিশ্বাস থেকে আমরা এখানে আমরা আপনাদের আমন্ত্রণ জানাই। নর্দমার নোংরা গায়ে নিয়ে এসে এখানে বসার কোনো সুযোগ নাই। রাজনৈতিকভাবে বলতে হবে। ওটা যদি না থাকে তাহলে দেখার দরকার নেই। তো এতটা নিচে নামতে পারবো না যে আমি কোন স্বপ্ন দেখেছি, কি করব, কবে কি বলবো। আমার রুইনের জন্য খুব খারাপ লাগছে, সে একটা কথা ইতিহাসের বাইরে বলে নাই, একটা কথাও না। কিন্তু আরেকবার আসলে সে কি বলবে, কাকে নিয়ে, এই কথাগুলো মিথ্যা রুইন বলেছে, এগুলো ইতিহাসের অপব্যাখ্যা। তাহলে একটা কথা ছিল, গোলাপকে সে রজনীগন্ধা বলতে পারত, কিন্তু এটি কি? জিল্লু সাহেব যেমন বলল,
উনি বললেন যে মতিন সাহেব অ্যারেস্ট হয়েছিলেন পাবনায়, শেখ সাহেব এটা শোনার পরে চিৎকার করে বলেছিলেন, হে হারামজাদা, মতিনকে পিঠ মোড়া করে বেঁধেছেন। শুনতে তো ভালো লাগলো। উনি যদি বলতেন যে সিরাজ শিকদারকে যে হত্যা করেছিল তাকে ফাঁসি তো লটকা হারামজাদা, আরো ভালো লাগতো। এটা বলতে পারলেন না, কারণ তাকে প্রথম ক্রসফায়ারের মৃত্যুবরণ করেছে। জিল্লুর রহমান সাহেব নিরাপত্তা বিশ্লেষক, হয়তো বা বিতর্কটা করতে চাননি। জানেন বাংলাদেশের রক্ষী বাহিনী করা হয়েছিল বিরোধী দলের একেবারেই একটা আর্মড ফোর্স, সেনাবাহিনীর কাছাকাছি একটা ফোর্স, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 30,000 বিরোধী দলের কর্মী হত্যাকাণ্ড। বলতে পারতেন, শুনতে পারতাম এটা মিথ্যা। সেই জাসদকে নিয়ে তো সরকার গঠন হয়েছে, সেই রাশেদ খান মেননকে নিয়ে তো সরকার গঠন হয়েছে। কোনটা সত্য? সেদিনকার যারা এই মৃত্যু নিয়ে উলঙ্গ নৃত্য করেছিল সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী যদি তাদেরকে গ্রহণ করে থাকে, তাহলে প্রধানমন্ত্রী কি সেই নৃত্যকে সমর্থন করেন? প্রশ্ন তো আসতে পারে। এটাই সমর্থনযোগ্য। আমাদের খুব ভালো ভালো কথা বলেন রেজাউল করিম সাহেব, আমি তার কথার ভক্ত, পরিচ্ছন্ন মানুষ, সবসময় প্রশংসা করি। আইনের মানুষ, আমরা তো আইন জানি। এতগুলো হত্যাকাণ্ড হয়ে গেল আগুনে পোড়ানোর ব্যাপারে, কোন ছাগল আছে নাকি যে এরকম মানুষ পুড়িয়ে নিজের সুখ্যাতি নষ্ট করবে? উপকূলের মনে হতে পারে সবসময় ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতায় আসছে, কিন্তু ইতিহাসে জানে যে বিএনপি প্রতিবারই নির্বাচন করে ক্ষমতায় আসছে। কোন মঈনকে, জেনারেলকে আমার আন্দোলনের ফসল বলা লাগে নাই। তো এরকম ছাগল পাগল তো বিএনপি না। ডিজিডিএফআই যারা চাকরি করেছেন, এনএসআই যারা চাকরি করেছেন, বিভিন্ন এজেন্সি চাকরি করেছেন, কি ঘটে নিরাপত্তা বিশ্লেষক জিল্লু সাহেব তো বলতে পারবেন। যদি আজকে কলঙ্কিত করে, তাহলে তো একটা সরকার এটা সুনিপুণ ভাবে করতে পারে, খুব সুনিপুণ ভাবে করতে পারে। আর যদি এটি সত্যি দমন নীতির ব্যাপার না হয়ে থাকে, উদার নীতি হয়, তাহলে এটা তদন্ত হবে। হ্যাঁ, মুস্তাক জিল্লুর জিয়া রহমানের সামনে একদিনের জন্য রাজনীতি করেনি, কিন্তু মোস্তাকের কথা বললে আওয়ামী লীগ, হায় আল্লাহ, একেবারে সেই সাপের মুখে কি যেন ধরে ওই রকম ঘটনা ঘটে। মোস্তাকের সঙ্গে 40 জন ছিল মন্ত্রী পরিষদে, তার 39 জনই আওয়ামী লীগের। একজন ছিল আলতাফ হোসেন, প্রতিমন্ত্রী, কুষ্টিয়ার লোক, ন্যাপ মুজাফফরের ভাই। তারপরেও আমাকে শুনতে হবে এটা জিয়া রহমান। এই জন্য বলি যে ভাই দয়া করে মাফ করে দিয়েন, দরকার কি আমাদের এখানে রাত জেগে আসতে হবে এইসব মিঠো কথা শোনার জন্য? গাড়লের মতো আমাদের বসে থেকে এগুলো শুনতে হবে, এগুলো বড় পরিতাপের বিষয়। আমাদের বহু দর্শক আছে, তাদেরকে এই জিনিস যে কি নোলা ন্যাংরা করে ফেলে। 10 দিন ছিল, কই পেলেন? পার্লামেন্টে তো আমরাও ছিলাম, পার্লামেন্টে তো আমরাও দেখি এক গাড়ল রাজনীতি, মাথা মোটার রাজনীতি। এই ছাড়া এই ধরনের কথা কোনো জায়গায় আসবে এবং এটা আমাদের শুনতে হবে। আরে ভাই, এত জনপ্রিয় যদি হয়, আসেন না একটা ইলেকশন করি। আমরা তো খালি একটা পয়েন্ট বলেছি, একটা, আওয়ামী লীগ বেগম জিয়ার আন্ডারে নির্বাচন করতে চান নাই। আমরা পরিষ্কার হয়ে গেছিলাম 15 ফেব্রুয়ারি নির্বাচনে, গঙ্গা জল দিয়ে আমরা গোসল করে একটা 15 দিনের মধ্যে ইলেকশন দিয়েছিলাম। ভারতপন্থী আর পাকিস্তান মধ্যে আমাদের বানিয়ে ফেললো। আমি উপকূলকে বলবো, একবার প্রধানমন্ত্রীকে সঙ্গে করে নিয়ে গঙ্গা জলে গোসল করে আইনে আরেকটা ইলেকশন করেন, পদত্যাগ করেন প্রধানমন্ত্রী থেকে, একটা কেয়ারটেকার সরকার হোক, দেখি কত ঘাটে কত জল আছে, কত ধানে কত চাল। এত যদি উন্নয়ন হয়ে থাকে ভাই, এখানে দমন নীতি, উদার নীতি, 100 ভাগ দমন নীতি। গত 44-45 বছরের মধ্যে 100 ভাগ। আরেকটা কথা বলে শেষ করি, আমাদের অ্যাডভোকেট সাহেব যেটা বলেছেন এটা সত্য।
অনেক দল ছিল বিলীন হয়ে গেছে, অনেক দল জোর করে মুসলিম লীগ যখন ক্ষমতায় থাকছে বিলীন হয়ে গেছে, জোর করে আওয়ামী লীগ 3.5 বছর ক্ষমতায় থাকতে চেয়েছে, বিলীনের পথে চলে গেছিল। ভাবার কোনো কারণ নাই। বিএনপি গায়ের জোর করে ক্ষমতায় আছে, বিএনপি গণতন্ত্রের সপক্ষে আছে এবং গণতন্ত্রের মধ্যেই আসবে। সামনে তো যে দিনটা আসছে সেটা যারা গণতন্ত্র চায়, মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, যারা ভোট অধিকার নিশ্চিত করতে চায়, মৌলিক অধিকার ফেরত আনতে চায়, তাদের জন্য সামনের দিনগুলো, অন্য কারোর জন্য। সময় আপনার কাছে মেজর জিল্লুর রহমান। হ্যাঁ, এখানে প্রথমে একটু বলি যে রিজাউল সাহেব যেটা বললেন যে অনেক দল বিলীন হয়ে গিয়েছে, হ্যাঁ তাদের নিজস্ব ভুল কর্মসূচি, আদর্শ বা আদর্শিক কোনো পথ থেকে বিচ্যুতি, এটা একটা ফ্যাক্টর হতে পারে। তার সঙ্গে বড় যে ফ্যাক্টরগুলা কাজ করে আমি মনে করি এটা বৈশ্বিক যে চেঞ্জটা, যেমন ন্যাপ বলুন, তারপর আপনি জাসদ বলুন, তাদের যে ভরাডুবিটা বা যে ভাটাটা, এটার মূল কারণ যে বিশ্বব্যাপী রাজনৈতিক যে একটা পরিবর্তন ঘটেছে সেটা একটা বড় ফ্যাক্টর। যেমন সোভিয়েত রাশিয়ার ক্লাবস দেখতে পারেন, এমনকি এখনই দেখেন ওপেন মার্কেট ইকোনমিতে চায়না যেভাবে জড়িয়ে গেছে। তো সুতরাং ওই ব্যবস্থাপনাটা যদি দেখা যায় তাহলে তাদের এই যে বিলীন হওয়াটা কিন্তু এটি যে অ্যানাক্রনিজম, এটা সময়ের পরিবর্তন এবং সময়ের সাথে সাথে এটা হবে। আর একটা বিষয় আমি এখানে বলতে চাই, সেটা হলো যে অ্যাডভোকেট অপকিল রাইটলি বলেছেন যে হয়তো ব্যারিস্টার রোমেন কোনোদিন বলেই ফেলবে যে পাকিস্তানের সৈনিকদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে আওয়ামী লীগের লোকজন। তো আমি এখানে বিনয়ের সাথে বলতে চাই যে আওয়ামী লীগ শুধু বললে মনে হয় যে সঠিক বলা হবে না, কারণ এদেশের 7.5 কোটি মানুষই যুদ্ধ করেছিল, শুধু আওয়ামী লীগ যুদ্ধ করে নাই, বরং আওয়ামী লীগের চাইতে নন পলিটিক্যাল লোক অন্যান্য দল পরবর্তীতে করেছে, তারাই হলো মেজর ছিল। সুতরাং আপনি যদি কোনোদিন বলেন আওয়ামী লীগ করেছে, এটা ধোপে টিকবে না কথাটা। সুতরাং এখানে এটা শেষ। আর একটা বিষয় হলো যে একটা বিষয়, এখানে আমরা শুধু রাজনৈতিক রেটরিক কথা বলতে আসি নাই। আমি যেহেতু একটা কর্নার থেকে, আমি দৃষ্টিভঙ্গি থেকে দেখি, সেটা হচ্ছে এখানে একটা কথা চলে আসছে, সেটা হলো যে এই দেশের স্বাধীনতার স্থপতি মহান জাতীয় নেতা, যার জন্য দেশ স্বাধীন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে যে নিহত হলেন, এটা আমাদের জাতির জন্য অত্যন্ত কলঙ্কিত একটা অধ্যায়। এই কলঙ্ক প্রকাশ করার কোনো ভাষা আমি একজন বাঙালি হয়ে আমার কাছে জানা নাই, শুধু আমি ঘৃণা করতে পারি এই ঘটনাটাকে, এইটা। তার পাশাপাশি যে পরবর্তীতে রাজনৈতিক যে কথাগুলো চলে আসে, এটা রাজনৈতিক ফায়দার জন্য হয়তো দুলুভাই এখন একটা ওনার স্টেটমেন্ট দিতে পারে, রাজনৈতিক ফায়দার জন্য অপকুল উনি ওনার স্টেটমেন্ট দিতে পারেন, এটা সাধারণ মানুষকে যে যেভাবে বুঝ দিতে পারেন, হয়তো ওনাদের স্ট্যান্ড এই হতে পারে, আমি জানি না। বাট আমার কয়েকটা মৌলিক প্রশ্ন এখানে, সেটা হলো এই বিষয়গুলা কিন্তু আমার মনে হয় সেটেল হওয়ার দরকার। সেটা হলো যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তখন যে মুস্তাক ক্ষমতা কিভাবে নিলেন, তার আগে পিছিয়ে লোক ছিল, তাহলে তার লিঙ্কটা কাদের সাথে ছিল? এক। দ্বিতীয় হচ্ছে জিয়াউর রহমানকে বলা হয় উনি এই প্লটের সাথে জড়িত। জিয়াউর রহমান একটু বলুন যে বর্তমান সময়টিকে নিয়ে আমরা আলোচনা করতে চাই। এই উদাহরণটা সময় শেষ করে আমি শেষ করি। জিয়াউর রহমান ছিল ডেপুটি, সেনাপ্রধান ছিলেন জেনারেল শফিউল্লাহ, তাহলে যদি সেনাপ্রধানের সাথে থাকার কথা, উনি কিভাবে নিরন্তর আলোচনা চলবে। আপনি এই বিষয়টার উপরে একটু যে ফোকাস করেন জিল্লুর রহমান, আপনি এখন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আমাদের মৌলিক বিষয়টা যদি আপনি একটু দৃষ্টিপাত করেন, আমরা আলোচনা শেষ। আমাদের মৌলিক বিষয় বর্তমান যে অবস্থা আছে, এই অবস্থায় কিন্তু কোনো গণতান্ত্রিক প্র্যাকটিস অনুশীলন করার মতো কোনো পরিবেশ বিরোধী দলের নাই। এখন যেটা করতে হবে, বিরোধী দলকে কনফিডেন্সে নিয়ে সভা করার, মত প্রকাশ করার এবং একটা নির্বাচন ইমিডিয়েটলি দিয়ে জাতির কাছ থেকে একটা ইমিডিয়েট একটা নির্বাচন দিয়ে ম্যান্ডেট আনা, সে যে দলই আসুক, সেটার জন্য আমার মনে হয় যে সবচেয়ে ভালো একটা। ফজল হক। জি, আমি বলবো, আমি দুধভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উনি যেসব ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করলেন এইখানে আর কি, এটা আমাদেরও কিন্তু টকশোতে আপনারা ডাকবেন, আমাদেরকেও
বলবেন যে কাদের সাথে টকশো করতে হবে, সেটা আমাদের। উনি যে ধরনের ল্যাঙ্গুয়েজগুলো এখানে বললেন, নর্দমা থেকে উঠে আসা, তারপরে আরও কী কী ল্যাঙ্গুয়েজ উনি বললেন, এই ল্যাঙ্গুয়েজগুলো গারলের মতো, এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এগুলি একটা টকশোর ল্যাঙ্গুয়েজ হতে পারে না। কাজে আমাদেরও উনি যেরকম বললেন, আমাদের এরকম প্রশ্ন আছে। এবং খালেদা যে 10 দিন সংসদে উপস্থিত ছিলেন, যে কথাটা আমি বলছিলাম, আপনি তখন সংসদ সদস্য ছিলেন না সেই সংসদে, আপনি জানেন না 10 দিন আপনি সংসদের বইয়ে যায় সিগনেচার দেখে আসেন উনি কয়দিন ছিল। আমরা সংসদের এমপি ছিলাম তখনকার 2009 সালে 8 সালে নির্বাচন করে আমরা আসছি, আমরা সংসদে ছিলাম, উনি কয়দিন ছিল আমরা দেখছি, হাজিরা খাতা দেখে আসেন কয়দিন উনি আছে। যাক, এখন আমার কথা হলো যেটা আমি প্রথমেই কিন্তু বলছি যে এইসব কথা লাড়াচাড়া করলে পূর্বের কথা, এই কথা, এগুলি অনেক কথা, কিন্তু আমার যেটা প্রশ্ন যে বর্তমানে আমাদের গণতন্ত্র পুরোপুরি বিকাশ হয় নাই। গণতন্ত্র বিকাশ হওয়ার জন্য আমাদের নির্বাচনের মাধ্যমে সামনে আমরা কিভাবে আগাবো, এই জন্য আমি কিন্তু একটা কথা বারবার আমি বিএনপিকে বলি যে আপনারা আসেন, নির্বাচনে আসেন, আপনারা গণতান্ত্রিক আন্দোলন করেন, এরপরে যদি দমন নীতি করে সরকার, এটা মানুষই বিচার করবে, আপনার বিচার করতে হবে না। এই দেশে মানুষ অত বোকা না, মানুষের কোনোদিন ভুল সিদ্ধান্ত নেয় না। আপনি নির্বাচনে আসেন, এই যে আমি এর আগেও টকশোতে বলছি আপনারা উপজেলার নির্বাচনে আসছেন, এটা খুব ভালো। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা আসছেন, আমাদের নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হওয়া, এটা সুষ্ঠু নির্বাচন তো অবশ্যই হয়েছে। আমি বলবো আমার উপজেলা 6টা ইউনিয়নের নির্বাচন হয়েছে, 6টা ইউনিয়নের নির্বাচন হয়েছে, 2টা বিএনপি পাইছে, 2টা আওয়ামী লীগ পাইছে, একটা বিদ্রোহী পার্টি পাইছে, একটা স্বতন্ত্র পাইছে। তাহলে আমি এবং আমাদের নেত্রী আমাদের নমিনেশন এবং ইলেকশনের ব্যাপারে আমাদের নেত্রী এমপিদেরকে নিষেধ করছে যে তোমরা ফিল্ডে যাবে না, কোনো ধরনের ক্যাম্পেইনিং মানে কিচ্ছু করবে না। তাহলে এটি কি গণতন্ত্র বিকাশের জন্য করছে নাকি গণতন্ত্র বন্ধ করার জন্য করছে? আমাদের এমপিদের ইনফ্লুয়েন্স আছে তো, কিন্তু আমাদেরকে উনি না করছেন যে না, নির্বাচন সুষ্ঠু হবে, যাকে ভোট দেবে মানুষ, যাকে ভোট দেবে সেই নির্বাচিত প্রতিনিধি হয়ে আসবে, তোমরা এমপিরা মন্ত্রীরা কোনোখানে জড়াবে না। এবং এটা নেত্রীর আমাদের নিষেধ, যার জন্য আমরা নমিনেশন ইলেকশনে আমরা কিন্তু জড়াইনি। এটা বিরোধী দলের পক্ষে আপনাদেরও সেইরকম দলীয় রাজনীতি, আপনারা নমিনেশন দিচ্ছেন, ইলেকশন করছে। আমি বললাম আমার এলাকা, বহু এলাকায় এরকম আছে সুন্দর নির্বাচন হয়েছে। এবং আপনাদের যে কথা আপনারা বলেন যে র্যাব, বিডিআর, ইটিআর কিচ্ছু না, আপনি কেন্দ্রে যান না কেন? আপনি কেন্দ্রে, আপনি যখন ক্ষমতা ছিলেন তখন তো কেন্দ্রে আপনারা দখল করছেন, আপনি কেন্দ্রে যান, নির্বাচন দেখেন, আপনি কেন্দ্রে থাকেন, আমরাও থাকি, দেখেন নির্বাচন সুষ্ঠু হয় কি না। আপনারা না যায়, আপনারা ওইখানে না যায়, আপনারা এইখানে বলবেন যে নির্বাচন। আপনাকে ধন্যবাদ, সময় দিতে পারছি না। আমি মনে হয় দুদু ভাইকে অংশগ্রহণ করেন, সময় দেব, তারপরে আমি আমাদের সময় শেষ। আপনি দুদু ভাই 20 সেকেন্ড আপনি বলতে পারেন। 20 সেকেন্ড। না, 20 সেকেন্ড না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা শেষ পর্যন্ত চলে এসেছি। আপনি যদি একটু, আমি ছোট করে বলি, ওই 10 দিনের কথা উনি যেটা বললেন, এই সিগনেচার বই দেখেই বলছে। আমি ছোট করতে হলে পরে গণতন্ত্রের সমালোচনাটা করতে হয়। একদিন উপস্থিত থেকেও পার্লামেন্টকে সমৃদ্ধ করা যায়, আর 100 দিন থেকেও পার্লামেন্টকে আপনার শুয়োরের খোয়ার হিসাবে চিহ্নিত করা যায়। এটা কোনো কাজ আসে না। এটা কার্ল মার্কসের কথা, এটা হয়তো আবার ফজলু ভাই আদারওয়াইজ নেবে যে আমি নর্দমাকে নর্দমাই বলেছি, আমি গঙ্গাই বলেছি। ভাষার ব্যবহারটার ক্ষেত্রে যদি আমার ফজলু ভাই আদারওয়াইজ দেন তাহলে এটা আলাদা কথা। আমি ছোট করি, বাঙালির কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যে চিরন্তন রূপ, এই রূপটা আমরা আনন্দমুখর ভাবে কালকে উদযাপন করব, অর্থাৎ যে দিনটা আসতেছে রাত শেষ হয়ে গেলে। এখান থেকে আমাদের ধারা সূচিত হোক যে ক্ষমতায় যেনতন উপায়ে যাওয়ার চেষ্টা না, ক্ষমতায় যেনতন উপায়ে থাকার চেষ্টা না, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, আদর্শিক চিন্তা চেতনায় আত্ম উৎসর্গের জন্য যদি রাজনীতির ব্রত হয়, তাহলে সেখানেই গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে। তাই হোক সে আমাদের রাজনীতি। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 8টা 10 দেখার আমন্ত্রণ। আগামী সপ্তাহে আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।